ত্রিকোণমিতি জিনিসটাই প্রতিষ্ঠিত হয়েছে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণের উপর ভিত্তি করে। হুম তিনটা বাহুর আগে চিনতে হবে যে কোন তিনটা বাহু, কোন তিনটা। তো এটার জন্য আমাকে একটু লিখতে হবে। আমি লিখি, আমি অন্য একটা শিটে লিখি। হ্যাঁ, এটা থাক। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, চেঞ্জ হয়ে গেছে? আর এখন দেখা যায় না, শেয়ার অফ হয়ে গেছে। শেয়ার অফ হয়ে গেছে, এখন হয়েছে আবার। যেমন মনে করো, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজে কোনটা সমকোণ তোমাকে দেখে একটু চিনতে হবে। হ্যাঁ, অথবা এরকম একটা ত্রিভুজ আঁকি যদি, অথবা মনে করো যদি এরকম আঁকি, অথবা যদি এরকম আঁকি, অথবা যদি মনে করো এরকম যদি আঁকি, তাহলে এখানে দেখো অনেকগুলো কোণ আছে, কিন্তু এই কোণগুলোর মধ্যে কোন কোনটা সমকোণ তোমাকে বুঝতে হবে। এই যে এই কোণটা হচ্ছে সমকোণ, এখানে এই কোণটা সমকোণ, এখানে এই কোণটা সমকোণ, এখানে এটা সমকোণ, এটা সমকোণ, এখানে এটা সমকোণ। সমকোণটাকে চিহ্নিত করা হয় স্কোয়ার চিহ্ন দিয়ে, আর অন্য কোণগুলোকে চিহ্ন করা হয় আর্ক দিয়ে। মানে আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ, বৃত্তাকার দিয়ে। অন্যগুলো হচ্ছে বৃত্তাকার, অন্য কোণগুলো হচ্ছে বৃত্তাকার, আর সমকোণটা হবে দুই বাহু বিশিষ্ট সরলরেখা দিয়ে প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে বুঝলাম এই সমকোণগুলো? আমাকে তো কেউ বলে দেয়নি। হ্যাঁ, বলছে 90 ডিগ্রি, ডিগ্রির তো কোনো মাপ নাই, চোখে তো দেখে বুঝতেছি না 90। সেটা কিভাবে বুঝবো? সমকোণের থিওরিটা অ্যাকচুয়ালি আসছে সরল রেখা থেকে। দুইটা সরল রেখা যদি পরস্পরকে এমন ভাবে ছেদ করে যে পাশাপাশি দুইটা কোণের মান সমান হয়, তাহলে প্রত্যেকটা সমকোণ 90 ডিগ্রি। বুঝতে পারছো? এখন যদি এই প্রত্যেকটা 90 ডিগ্রি, এখন এখন যদি এই দুইটা বাহুকে ত্রিভুজ বানিয়ে দেই, তাহলে এটা একটা, এই যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। বুঝতে পারছো? তো আমাকে আগে একটা সমকোণ বানাইতে হবে, একটা সমকোণ আমাকে আগে চিনতে হবে কোনটা সমকোণ, চেহারা দেখে চিনতে হবে। আচ্ছা, চিনলাম সমকোণ। এখন সমকোণ যদি আমি পেয়ে গেলাম, সমকোণের তিনটা বাহুর নাম চিনতে হবে। সমকোণের যে বিপরীত বাহুটা, এটাকে বলা হয় অতিভুজ। অতিভুজ আমি কিভাবে চিনবো? এই যে এটা হচ্ছে সমকোণ এখানে, হ্যাঁ, সমকোণ এটা। এই সমকোণের যে বিপরীত বাহু, মানে এই সমকোণ যে কোণটা, সেই কোণ থেকে একটা তীর চিহ্ন যদি আঁকি, কোনাকুনি তীর চিহ্ন যদি আঁকি, তাহলে সেই যে বাহুটাকে নির্দেশ করবে, এই বাহুটার নামই হচ্ছে কি? অতিভুজ। কে বুঝো নাই? সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ, লাইভ হচ্ছে তো। তাই হচ্ছে, ঠিক আছে। অতিভুজ। আর বাকি যে দুইটা বাহু, এই দুইটা বাহুর নাম হচ্ছে একটা লম্ব, একটা ভূমি। একটা লম্ব, একটা ভূমি। সাধারণত অনুভূমিক যেটা, মানে পাতাইল্লা মাটি বরাবর, ভূমি বরাবর, সেটার নামই ভূমি। আর যেটা একদম লম্বা খাড়া খাম্বা, লম্বা লম্বি উপর নিচ, সেটার নাম হচ্ছে লম্ব। এটা হচ্ছে সাধারণ থিওরি। কিন্তু আমাদের ত্রিকোণমিতিতে অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়। ঠিক আছে? উপরেরটা হয়ে যায় ভূমি, নিচেরটা হয়ে যায় লম্ব। এর কারণটা কি? কারণ হচ্ছে অনেক সময়, আহ ফারহান একটু আইসো, ফারহান একটু রুমে আইসো। অনেক সময় একটা কোণ দেওয়া থাকে সমকোণী ত্রিভুজে, যেমন সাপোজ পরের ত্রিভুজটা নিয়ে আমরা চিন্তা করি, পি কিউ আর ত্রিভুজ। হ্যাঁ?
এই পিকিউআর ত্রিভুজে পিকিউআর ত্রিভুজে এইটা সমকোণ দেওয়া আছে বুঝলাম। আর বাকি দুইটা কোণের মধ্যে সাপোজ এই কোণটার মান দেওয়া আছে, সাপোজ 40 ডিগ্রি। ঠিক আছে, দেওয়া আছে 40 ডিগ্রি। এখন এই কোণটা যেটা দেওয়া আছে এটার নামই হচ্ছে প্রদত্ত কোণ বা আলোচ্য কোণ বা বিবেচ্য কোণ। বাকি কোণটা দেওয়া নাই, কিউ কোণটা দেওয়া নাই। পি কোণটার মান দেওয়া আছে 40। ঠিক আছে, আর এর মান আমরা জানি 90। তাহলে কিউ কোণটার মান কত হবে এটা দরকার নেই আমার জানার, যে কোন মেয়েদের বিবেচনা। যে কোণটা দেওয়া আছে প্রদত্ত কোণ, সেই প্রদত্ত কোণ সংলগ্ন যে বাহুটা, প্রদত্ত কোণের সাথে লাগানো যে বাহুটা, প্রদত্ত কোণের সাথে লাগানো বাহুটাকে বলা হবে ভূমি। এটা হচ্ছে সূত্র, অপরিবর্তনীয়। তো প্রদত্ত কোণের সাথে লাগানো বাহু কয়টা, একটা না দুইটা? দুইটা। হ্যাঁ, পিকিউ একটা বাহু আর পিআর হচ্ছে একটা বাহু। এখন পিকিউ এবং পিআর এই দুইটার মধ্যে একটা হচ্ছে ভূমি হবে আর একটা হচ্ছে অতিভুজ হবে। কারণ এই যে আর হচ্ছে সমকোণ, আর কোণ থেকে একটা তীর চিহ্ন যদি আমরা আঁকি, তাহলে সেটা যেই বাহুটাকে নির্দেশ করবে সেটার নাম কি? অতিভুজ। তাহলে এই পিআর বাহুটা হচ্ছে আমার অতিভুজ। আর তাহলে বাকি রইলো কি? এই সমকোণ পি কোণের সাথে লাগানো কোণ আরেকটার নাম কি? পিআর। পিআর বাহুটা, তাহলে পিআর বাহুটা হবে ভূমি। কেন ভূমি? কারণ যে কোণটা দেওয়া থাকে সেই কোণটার সাথে লাগানো বাহুটাই হচ্ছে ভূমি। আচ্ছা, তারপর সেকেন্ড, তারপর আর বাকি যে একটা বাহু রইলো প্রদত্ত কোণের বিপরীত বাহু, সেটার নাম হচ্ছে লম্ব। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কোনটা ভূমি কোনটা লম্ব? আচ্ছা, এখন সাপোজ যদি এই নিচের এক্স ওয়াই জেড বাহু এটাতে, এক্স ওয়াই জেড ত্রিভুজটাতে যদি এক্স কোণটার মান দেওয়া থাকে 40 ডিগ্রি, তাহলে আমি যাকে বলবো সে বললাম আহ নাইম বলো। নাইম বলো, এক্স ওয়াই বাহুটার নাম কি? স্যার, যেটা সংলগ্ন এক্স ওয়াই কোণ, মানে এক্স ওয়াই বাহু সংলগ্ন যেহেতু সেহেতু এটা ভূমি। ভূমি। আর এক্স ওকে, জেড মালিহা বলো, দাঁড়া দাঁড়া, মালিহা বলো এক্স জেড বাহুটা কি? তার লম্ব। আচ্ছা, ভূমি আর লম্ব কি লাগানো থাকে? এক্স জেড, ভালো করে দেখো। ও, অতিভুজ, সরি। এক্স জেড অতিভুজ। এটা হইলো না তো, লাভ হইলো কি তাইলে আমি এতক্ষণ শিখাইয়া? বাকিটা তো লম্ব, এটা তো স্যার আমি সবাই পারবে। চিহ্ন গুলা স্যার আর কি ভুল দেখছিলাম, ওই উপরেরটাকে স্যারই ভাবতেছিলাম। না, এটা তো হোয়াইট আর কি। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে ভুল দেখবে সে চাকরি পাবে না। বি কেয়ারফুল, ওকে, মেন্টালি আরো ম্যাচিউর হইতে হবে। ওকে, মিউট। আমরা নেক্সট চলে যাই। আমরা আগের চ্যাপ্টারে সেটা চলে যাই। আমরা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর নাম শিখলাম, চিনলাম। এখন এখন ত্রিভুজের দুই ত্রিভুজের যে দুইটা বাহু অনুপাত বা ভাগফল, এটাকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন সাইন, কস, টেন, কট, এরকম বিভিন্ন নাম দেওয়া হয়েছে। হুম। এখন একটা ত্রিভুজের যে লম্বের দৈর্ঘ্য আর এই বাহুর যে অতিভুজের যে দৈর্ঘ্য, এই দুইটার ভাগফলকে বলা হচ্ছে সাইন থিটা। এটা মানেটা কি? আচ্ছা, তাহলে আবার যেতে হবে ওই ওই ত্রিভুজে। এই যে একটা ত্রিভুজ আমি আঁকলাম, এই ত্রিভুজে মনে করে এটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এটার নাম হচ্ছে লম্ব। এই লম্বটা মনে করো 3 মিটার, কথার কথা। আর ভূমিটা আছে মনে করো 4 মিটার। অতিভুজটা আছে মনে করো 5 মিটার, কথার কথা। তাহলে আমি যদি বলি লম্বের দৈর্ঘ্য 3 মিটার ডিভাইডেড বাই অতিভুজ 5 মিটার, এই 3 কে 5 দিয়ে যদি ভাগ করি, লম্ব 3 মানে কি? লম্ব
আর 5 মানে কি? অতিভুজ। এই লম্ব বাই অতিভুজের অনুপাতটা কি বলা হয়? সাইন থিটা। থিটা জিনিসটা কি? কোণ। কোণ। তার মানে এই থিটার মান কত এখানে দেওয়া আছে? 30। তার মানে এই থিটার জায়গায় আমরা লিখবো 30 ডিগ্রি। কি লিখবো আমরা এটাকে? লিখবো সাইন 30 ডিগ্রি সমান সমান 3/5। এটা ক্যালকুলেটরে যখন তুমি সাইন লেখা 30 ডিগ্রি লিখবা, তখন দেখবে এটার মানটা যা আসবে সেটা 3/5 এর সমান হয়ে যাবে, দশমিক মানটা। তো এটা যদিও এখানে সঠিক হয়নি, কারণ আমি একটা ইচ্ছামূলক মান, কাল্পনিক মান ধরে নিছি এই জন্য। বাট প্রকৃতপক্ষে যখন তুমি ত্রিভুজের মান অ্যাপ্লাই করবা, বাহুর দৈর্ঘ্যের অনুপাত, তখন ঠিকই ওই সাইন থিটার মান আর ভাগফলের মান সমান হবে। ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারবা তুমি। তাহলে সাইন জিনিসটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? সাইন মানেটা কি? জি স্যার। বুঝিনি এমন কেউ আছো? থাকলে রেসপন্স করো যে আমি সাইন মানে বুঝি না। আমি নিজেও বুঝতাম না। এসএসসি পাস করে ফেলছি, এইচএসসি পাস করে ফেলছি, সূত্র মুখস্থ করে ফেলছি, অঙ্কে 99 পেয়ে প্লাস পেয়েছি, মানে 100% অঙ্ক, সব অঙ্ক কারেক্ট করে প্লাস পাইছি। কিন্তু সাইন কস টেন কট এগুলা কি বুঝতাম না, খালি সূত্র মুখস্থ করছে গাদার গাদার মতো। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার মানে 1, মুখস্থ করে অঙ্ক পাস অঙ্ক করে দিয়ে আসছি, কিন্তু জিনিসটা কি বুঝি নাই। তো বুঝতে হবে এটাই, যে একটা ত্রিভুজের নির্দিষ্ট একটা কোণ যদি দেওয়া থাকে, তাহলে বাহুগুলার দৈর্ঘ্য সেই কোণের হারাহারি ভাবে পরিবর্তন হয়। কোণ যদি ফিক্সড থাকে, তাহলে বাহুর দৈর্ঘ্যের মানও ফিক্সড থাকবে। এই দৈর্ঘ্যের মানগুলো বের করার জন্য যে অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় এগুলাকে, ভাগফল, দুইটা বাহুর ভাগফল, ত্রিকোণমিতিক বাহুর ভাগফল। এই সাইন হচ্ছে, সাইন কস টেন, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক বাহুর ভাগফল, আর কিছুই না। তো এরকম সাইন যেরকম লম্ব আর ভূমির লম্ব আর অতিভুজের ভাগফল। এখন আমি যদি বলি লম্ব আর ভূমির ভাগফলটা কত হইতো, ভূমি কোণটা এখানে 4, তাহলে আমি যদি 3/5 না লিখে লিখতাম 3/4 লম্ব বাই ভূমি, সেটা হয়তো 10/30। বুঝতে পারছো? থিটা কিন্তু একটাই, একটা সমকোণী ত্রিভুজে একটা থিটা নিয়ে আমরা বিবেচনা করব, বাকিগুলো আমরা ভুলে যাব। বাকি কোণগুলো আমার কত জানা দরকার নাই। একটা কোণই তোমার দেওয়া থাকবে বিবেচ্য কোণ, সেই কোণের উপরে ডিপেন্ড করবে এই যে কোনটা লম্ব কোনটা ভূমি। এবং sorry, আশেপাশে কেউ মরিচ ভাজতেছে। এই একটা কোণের উপর ডিপেন্ড করবে তিনটা বাহু, এবং এই একটা কোণের মান দিয়েই তুমি সবগুলা বাহুর ভাগফলকে প্রকাশ করতে হবে। তো কে বুঝো নাই? আচ্ছা, tan এর উল্টাটা হচ্ছে কট, কট থিটা। তার মানে tan এর মান যদি 3/4 হয়, তাহলে কটের মান হবে 4/3। কট থিটা 30 ডিগ্রি মান হবে 4/3। মানে tan হচ্ছে লম্ব, লম্ব বাই ভূমি, কট হচ্ছে ভূমি বাই লম্ব। আচ্ছা, তাহলে এখন কোন থিটা গুলা কোন কোন বাহুর ভাগফল, এটা আমরা একটু দেখে ফেলি। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ ভাগফল, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। তো অনুপাত তো 6টা, আরো 3টা আছে, কস, সেক, কোসেক, কট। এই 3টা লিখলাম না কেন? লিখলাম না কারণ হচ্ছে আর এগুলা উল্টাই দিলেই স্যার ওইগুলা হয়ে উল্টাই যায়। দিলে হয়ে যায়, এই জন্য। যেমন ট্যান কে উল্টাই দিলে কট হয়ে যায়, কস কে উল্টাই দিলে সেক হয়ে যায়, সাইন কে উল্টাই দিলে কোসেক হয়ে যায়। মানে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই জন্য অতিভুজ বাই লম্ব যেটা, সেটার নাম হচ্ছে কোসেক থিটা। তাহলে আমার এই দুটো এগুলো শেখার দরকার নাই। আমরা কোনো অঙ্কেই কোসেক অ্যাপ্লাই করবো না, কারণ সব অঙ্কেই 6টার মধ্যে এই 3টাই অ্যাপ্লাই করবো। 3টাই যথেষ্ট অঙ্ক করার জন্য। ওকে, গ্রুপ 1 আমরা শিখলাম। আর এই যে একটু আগে বললাম না উল্টাই দিলে হয়, দেখো সাইন মানে 1/কোসেক, কোসেক মানে 1/সাইন, কস মানে 1/সেক, সেক মানে 1/কস, ট্যান মানে 1/কট, কট মানে 1/ট্যান। উল্টাই দিলে হয়ে যাচ্ছে। এখানে যেমন উল্টাই দিলে হয়ে যাচ্ছে, সো এখানে উল্টাই দিলে হয়ে যাবে। মানে সাইনের উল্টাটা কোনটা দেখো তো? সাইনের উল্টাটা হচ্ছে কসেক। তো এখন আমি যদি লিখি কসেক থিটা সমান সমান, তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব। এখন কেউ একজন বলো তো,
যে sec থিটা সমান সমান কোন বাহু বাই কোন বাহু হবে? শাকিল বলো, এইগুলো দেখে বলো। sec থিটা সমান সমান কোন বাহু বাই কোন বাহু হবে বলো তো। শাকিল, হ্যালো, শাকিল। শাকিল নামটা খুব কমন। ছোটবেলায় আমি নায়ক শাকিল খানের ভক্ত ছিলাম। আমি তো শাকিল খানের উপর মারাত্মক লেভেলের ক্রাশ খেয়েছিলাম। আমি নায়ক হিসেবে চিনতাম হচ্ছে সালমান শাহ আর রিয়াজ, আর কোনো নায়ক চিনতাম না। ক্লাস 6-7-এ উঠে চিনলাম যে আজকের নায়ক হলো শাকিল খান। শাকিল খান। পরে আমি শাকিল খানের চেহারা দেখে দেখি যে ওর চেহারা একদম পারফেক্ট চেহারা, ওর চেহারার মধ্যে কোনো খুঁত নাই। নাক সুন্দর, চোখ সুন্দর, আহ, রং ফর্সা, লম্বাটে, সব মিলে সুন্দর। বাংলাদেশের সবচেয়ে সুন্দর নায়কদের মধ্যে শাকিল খান একজন। কিন্তু সে তো অভিনয় করে না, এই জন্য ক্যারিয়ারে ভালো হইতে পারে। আবার সাকিব খানও কিন্তু চেহারা সুন্দর, সাকিব খান অভিনয়ও করে, এই জন্য সাকিব খান কিন্তু উঠে গেছে। উম, সাকিব খান সুন্দর, চেহারা সুন্দর। কারণ আমাদের মধ্যে একটা মেন্টাল ইয়ে আছে যে আমরা বাঙালি হইলেই, হলিউড হইলেই, বলিউড হইলেই আমরা এটাকে অবজ্ঞা করি। আর না কি জানি, হিন্দি হইলেই আমরা মনে করি বিশাল। তো একটু কল্পনা করো তো, চোখ বন্ধ করে একটু থিঙ্ক করো তো, শাহরুখ খান আর সাকিব, বাংলাদেশের সাকিব খান, এই দুজনকে পাশাপাশি যদি দাঁড় করায় দেয়, আচ্ছা আচ্ছা আমার বাগনির বিয়ে করাই দিই, মালিয়া বলো তো, তুমি নায়ককে চিনো না, দুইটা মানুষের চেহারা কল্পনা করো, শাহরুখ খান আর হচ্ছে সাকিব খান, কার চেহারা সুন্দর? মালিয়া বলবে আজকে এটা। তার চেহারা দিয়ে জাজ করলে তো হবে না, তার না, আমি মানে চেহারা দিয়ে অ্যাক্টিং জাজ করতে স্কিল যাচ্ছি, দেখে জাজ অ্যাক্টিং বাদ। করতে হবে। অ্যাক্টিং বাদ, আমি অ্যাক্টিং এর প্রসঙ্গ আনতেছি না, আমি আজকে জাস্ট চেহারা সুন্দর কে দেখতে। আমি ক্রাশ খাওয়ার প্রসঙ্গে আছি। আমি শাকিল খানের উপর ক্রাশ খেয়েছিলাম, এখান থেকে আজকে টপিকে আসছি আলোচনায়। চেহারা কার সুন্দর, শাহরুখ খান নাকি সাকিব খান? আচ্ছা, বলো। স্যার সাকিব খান লম্বা আছে একটু, আচ্ছা, শাহরুখ লম্বা খান বা তো সরু। লম্বা না, লম্বা না, লম্বা না, আমি শুধু চেহারা, লম্বাও না মিলাই তো আমি। বলবো, চেহারা চেহারা সবকিছু মিলাই তো আচ্ছা, বলবো। আচ্ছা, সবকিছু মিলিয়ে বলো। আচ্ছা এখন বলো তো, সালমান খান সুন্দর নাকি সাকিব খান সুন্দর? চেহারাটা শুধু। অবশ্যই সালমান খান, অবশ্যই সালমান খান। বডি, বডি ধরবো না, বডি চিন্তা করবো না। বডি, বডি কেন ধরবো না? ওইটা না তো ধরবা রূপেরই না তো। একটা অংশ। আরে বাবা, আমি তো শুধু চেহারার কথা বলতেছি। সুন্দর চেহারা, বডি চেঞ্জ করা যায়, চেহারা কি চেঞ্জ করা যায়? সাকিব খান সালমান খানের সাকিব খান, চেহারাই সুন্দর। সালমান খানের চেয়ে সাকিব খান কিন্তু লম্বা। সাকিব খান যে বডি বানাইতে পারবে এটা সালমান খানও বানাইতে পারবে না। আচ্ছা ঠিক সালমান আছে। খানের চেহারাও সুন্দর। হ্যাঁ, সালমান খানের চেহারা সুন্দর, যাক এখন পাওয়া গেছে একজন ইন্ডিয়ার যার চেহারা সাকিব খানের চেয়ে সুন্দর। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে বলিউডের নায়িকার চেয়ে বাংলাদেশের সাকিব খান, শাকিল খান, সালমান শাহ এরা চেহারা সুন্দর। এই তিন সালমান খান। শাহের চেহারা সুন্দর। হ্যাঁ, আমি যদি ইন্ডিয়ার তিন খানের সাথে বাংলাদেশের তিন খানকে কম্পেয়ার করি, আমাকে যদি নিরপেক্ষ বিচার করতে দাও শুধু চেহারা দিয়ে বলো, তাহলে আমি বলবো ইন্ডিয়ার তিনো খানের চেয়ে বাংলাদেশের তিনো খানের প্রত্যেকটা সুন্দর। এই সালমান খান, সাকিব খান, সরি সালমান খান, শাহরুখ খান আর কি জানি আমির খান, এই তিনজনের চেয়ে বাংলাদেশের তিনজন প্রত্যেকেই সুন্দর। এই তিনজনের চেয়ে বাংলাদেশের শাকিব খানের চেহারা সুন্দর, সাকিব খানের চেহারা সুন্দর, সালমান শাহর চেহারা সুন্দর। কিন্তু চেহারা দিয়ে তো আসলে সবকিছু হয় না, এই জন্য হয়তো তারা করতে পারে নাই। আর বলিউডের ভিউয়ার হচ্ছে 150 কোটি, আর বাংলাদেশের ভিউয়ার হচ্ছে 20 কোটি। ওখানেই তো পিছিয়ে গেছি আমরা, তাই না? নেপালের মানুষও বলিউড ফলো করে, বাংলাদেশের মানুষ করে, মানে হ্যাঁ, প্রতিবেশী দেশ যারা আছে, কিন্তু হ্যাঁ, নেপাল বাংলাদেশের তো ভুটান, ওইরকম দেখে না। হ্যাঁ। নেপাল ভুটানেরও কিন্তু বলিউড দেখে। কিন্তু বাংলাদেশের মুভি তো ইন্ডিয়ায় দেখে না, কে দেখবে, কার টাইম আছে এত আমাদের বাংলা মুভি দেখা? ওকে, আমরা এখন অনুপাত, বাহুর অনুপাতের সূত্র থেকে বের হয়ে আসি। আমরা এখন কিছু অন্য সূত্র শিখি, গ্রুপ 3, এটা একটু তোমাদের কষ্ট করে মনে রাখতে হবে। টেন থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখানে দেখো তো, এই যে সাইন ছিল লম্ব বাই অতিভুজ, এটাকে যদি আমরা ভূমি বাই অতিভুজ দিয়ে ভাগ করি, তাহলে অতিভুজে অতিভুজে কাটা যাবে, নিচের ভূমিটা নিচেই থাকবে, উপরের লম্বটা টিকে থাকবে। মানে এই সাইন থিটা বাই কস থিটার মানটা লম্ব বাই ভূমি হয়ে যাবে। আর লম্ব বাই ভূমি মানে টেন, তার মানে সাইন থিটা বাই কস থিটা এটার মান টেন থিটা। এই জন্য এই সূত্রটা আসছে। একইভাবে টেন থিটা যেমন কট থিটা যেমন টেন থিটার উল্টাটা, সুতরাং আমি যদি
টেন থিটা না লিখে কট থিটা লিখতাম, তাহলে আবার লিখতাম এখানে সাইন বাই কজ না লিখে লিখতাম কজ বাই সাইন, কটের মান হইতো উল্টাটা। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। সাইন স্কোয়ার থিটা মানে কি জানো? সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা হোল স্কোয়ার। যেমন মনে করো সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। এখন যদি বলা হয় সাইন স্কোয়ার 30 ডিগ্রি মানে কি, মানে হচ্ছে হাফ হোল স্কোয়ার, 1/4, এরকম আর বিষয়টা। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1। কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, টাইপিং মিস্টেক হয়েছে, লাল করে দিলাম, এটা কট হবে। কস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে মনে রাখবো কিভাবে এই সূত্রগুলা? এই তিনটা সূত্র মনে রাখার কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা মনে রাখার একটা কমন টেকনিক হচ্ছে টি থাকলে মাইনাস। এই যে ট্যান পাইছি, ট্যানের মধ্যে টি পাইছি, চিহ্ন মাইনাস। কটের মধ্যে টি পাইছি, চিহ্ন মাইনাস। সাইন কজের মধ্যে কোনো টি নাই, চিহ্ন প্লাস। মনে থাকবে না ইনশাল্লাহ? আচ্ছা, এখন অঙ্ক করতে গেলে আমাদের কিছু কোণের মান মুখস্থ করে ফেলতে হবে। এই ছকটা আমরা মুখস্থ করে ফেলবো। হুম, এই ছকটা মুখস্থ করে ফেলবো। এই ছকে কয়টা মান আছে? 0, 30, 45, 60, 90, এগুলো পরীক্ষায় আসে, এর বেশি আসে না। 75 এর মান তুমি মুখে মুখে বের করতে পারবা না, আচ্ছা, ক্যালকুলেটর লাইনে লাগে। মুখস্থ করছিলাম। হ্যাঁ, এখন এই এই পাঁচটা মান, 6টা অনুপাতের জন্য টোটাল কয়টা মান? 5, 6, 30টা। 5, 6, 30টা মান মুখস্থ করা খুব টাফ। আমি তোমাদের কাজ কমায় দিই, অর্ধেক করে দিই। এই কট সেক কোসেক এই তিনটা মুখস্থ করবাই না, তোমরা মুখস্থ করবা শুধু প্রথম তিনটা। তাহলে কট সেক কোসেক মুখস্থ করবো না কেন? কারণ পরীক্ষায় লাগে না, আমরা ওই তিনটা দিয়ে করে ফেলতে পারি। ইন কেস পরীক্ষায় যদি চলেই আসে, তাহলে তোমরা সেকের মান চাইলে, সাপোজ বললো যে সেক 30 ডিগ্রি মান কত, সেক 30 ডিগ্রি মান কত, তো আমরা একটু আগে বলে দিছি যে সেক থিটা সমান সমান 1/cos থিটা। তাহলে cos 30 যেটা আছে, cos 30টাকে উল্টাই দিবা, তাহলে sec 30 পেয়ে যাবা। যেমন cos 30 মান হচ্ছে √3/2, এটাকে উল্টাই দিলে হয়ে যাবে 2/√3। এই হলো cos 30 মান। কে বোঝো নাই যে কিভাবে cos 30 মুখস্থ ছিল, এখান থেকে আমি sec 30 বের করেছি, এটা কে বোঝো নাই? আচ্ছা, এখন সবগুলো আমরা পারলাম, বুঝলাম। এই তিনটা আমরা বাদ দিলাম, 3, 5, 15টা বাদ দিলাম। এখন প্রথম 15টা কিভাবে মনে রাখবো? আচ্ছা, প্রথম 15টাও মনে রাখার দরকার নাই, আরো কাজ কমায় দেই। এই 10 কে আমরা ভুলে যাব, এই 10 এর পাঁচটা আমরা মনে রাখবো না। কেন? কারণ আমরা জানি টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। সাইনের মানকে কজের মান দিয়ে ভাগ করলেই টেনের মান পাওয়া যায়। 0 কে 1 দিয়ে ভাগ করলে 0 থাকে, এই জন্য এটা 0। 1/2 কে √3/2 দিয়ে ভাগ করলে 1/√3 থাকে। 1/√2 কে 1/√2 দিয়ে, যে জিনিসকে সেই জিনিস দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে যায়, এই জন্য 1 থাকে। √3/2 কে 1/2 দিয়ে ভাগ করলে অনলি √3 থাকে। 1/0 কে 1 দিয়ে, 0 দিয়ে 1 কে ভাগ করলে আনসার অসংজ্ঞায়িত হয়। অসংজ্ঞায়িত মানে কিন্তু অসীম না, অসংজ্ঞায়িত মানে নাই, ও ম্যাথ এরর, আনডিফাইন্ড। এটা ঠিক আছে? অসীম মানে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি আর অসংজ্ঞায়িত আনডিফাইন্ড দুটো কিন্তু আলাদা জিনিস। অসংজ্ঞায়িত মানে সংজ্ঞাই নাই, এটা ম্যাথ এরর। তুমি ক্যালকুলেটরে টিপ দেওয়া দেখবা বলবে ম্যাথ এরর বা সিনট্যাক্স এরর, এটা বলবে আর কি। বুঝতে পারছো? কারণ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না। সামথিং বাই জিরোর মান আমরা ছোটবেলায় ইনফিনিটি, আজকে থেকে শিখে রাখো না। সামথিং বাই জিরো মানে ইনফিনিটি না, সামথিং বাই জিরোর মান হচ্ছে আনডিফাইন্ড, ম্যাথ এরর। 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, এটাই নিয়ম। আচ্ছা, তাহলে আমরা টেন ভুলে গেলাম, টেনও দরকার পড়লো না, টেন খুঁজে খুঁজে বের করবো পরীক্ষার হলে। না, তবে আমি সাপোর্ট আমি আমি ইয়ে করবো, সাজেস্ট করবো এই তিনটা মুখস্থ করে ফেলা, পরীক্ষার মধ্যে তো সময় নাই। ইন কেস ভুলে যদি যাই তাহলে আমরা মনে রাখতে পারবো। তাহলে আমাদের 10টা মনে রাখলে চলতেছে। না, আরো কমায় দিই, এই পাঁচটা বাদ দিয়ে দিই। কদের পাঁচটা বাদ দিয়ে দিব? কেন? কদের পাঁচটা কেন বাদ দিয়ে দিব? কারণ
কারণ কজের মান আর সাইনের মান দুইটা একটা একটা একটার সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড? সাইন থিটা সমান সমান 1/cos থিটা, সরি 1/cos থিটা না, 1/cosec থিটা। তাহলে এখানে তো উল্টা, উল্টা যদি বলি ইনভার্স 1/কোনটা, তাহলে সাইনের সাথে সম্পর্ক ছিল একটু আগে শিখে আসছি আমরা কসেকের। কিন্তু সাইনের সাথে আমার কজের আরেকটা সম্পর্ক আছে অন্য দিক থেকে, সেটা উল্টা না, সেটা হচ্ছে 90 থেকে বিয়োগের সম্পর্ক। কিরকম? সাইনের যে কোনো একটা কোণের মান কজের 90 থেকে ওই কোণের বিয়োগফলের মানের সমান। যেমন 30 আর 60, সাপোজ এই দুইটা কোণকে আমরা যদি বিবেচনা করি, তাহলে সাইনের 30 হবে কজের 90 থেকে 30 বিয়োগ করলে যেটা থাকে 60, এটা সমান। মানে সাইনের 30 আর কজের 60 সমান হবে। খেয়াল করে দেখো, সাইন 30-র মান হাফ, কজ 60-র মান হাফ। আবার কজের 60 সাইন 30 সমান হবে, দেখো কজের 60 √3/2, সাইনের 30 √3/2। দেখছো বিষয়টা? তাহলে দেখো এই √3/2 আর 1/2 মুখস্থ করা দরকার নাই কেন? সাইনেরটা মনে আছে মানে আমার কজেরটাও মনে আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, সাইন 45 আর কস 45 সমান হয়ে গেল কেন? কে ব্যাখ্যা করতে পারো? এই 90 মাইনাসের থিওরি দিয়ে কেউ একজন ব্যাখ্যা করো তো, কেন সমান হয়ে গেল? কেউ একজন বলো, নাহলে টাইম ওয়েস্ট হবে। বলবো না, আমি জানি তোমরা এটা জানো, আলোচনা করে বলতেছো না, বলো প্লিজ। আমি কি আনমিউট হয়ে গেছি নাকি, মিউট হয়ে গেছি নাকি, নাকি আমি হারিয়ে গেছি, ডিসকানেক্টেড হয়ে গেছি? তো বলো, সমান কেন হইলো? সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি দুইটাই 1/√2, সমান সমান হয়ে গেল কেন? শাকিল বলো, নাইম বলো, মারিহা বলো। স্যার ওই যে কিছুক্ষণ আগে যে থিওরিটা বললেন যে সাইন 30 ডিগ্রি হচ্ছে 90 - 60 ডিগ্রি হুম, করার মাধ্যমে যে কস 60 ডিগ্রি মান হাফ চলে আসে। হ্যাঁ, আর ওইভাবে 90 - 45 ওরকম করে 45-এরটা 1/√2 চলে আসে। কিভাবে উত্তর চলে আসলো? কই তাহলে সমান কেন হইলো? সমান কেন? সমান শব্দটাকে আমি হাইলাইট করো, সমান হইলো কেন দুইটা? সবগুলাই সমান দেখো, সবগুলাই দেখো, এই tan আর cot 1 1 সমান সমান। আবার sec আর cosec দেখো 45 √2 √2 সমান। এই 45 এসে সবগুলো আবার সমান হয়ে যাচ্ছে, কারণটা কি? জোড়ায় জোড়ায় সমান হয়ে যাচ্ছে, কারণটা কি? 90 মাইনাস থিওরি দিয়ে ব্যাখ্যা করো, ক্লু দিয়ে দিলাম, একটু আগে বলছি 90 থেকে মাইনাস করতে হবে। 90 মাইনাস থিওরি দিয়ে বলো কেন সমান হয়। কারণ হচ্ছে স্যার 90। 90 ডিগ্রি কে স্যার আর কি 45 তো সমান দুই ভাগে ভাগ করে। কাছাকাছি হয়েছে, এক্সাক্ট হয় নাই, আমি এক্সাক্টটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে, যেহেতু কজের মানটা সাইন 90 থেকে বিয়োগ করেই পাওয়া যায়, আবার বলতেছি কজের মানটা কিভাবে পাইছি আমরা? সাইনের 90 থেকে বিয়োগ করে পাই। সেই জন্য কস 45 ডিগ্রির মান যখন বের করবো, তখন সাইনের 90 থেকে 45 বিয়োগ করবো। সাইনের 90 থেকে বিয়োগ করলে সাইন যত ডিগ্রি পাই, তত ডিগ্রির মানটাই হবে কস 45 ডিগ্রির মান। তো সাইনের 90 থেকে 45 বিয়োগ করলে তো 1/√2, সরি, সাইন 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে তো 45ই পাই। 90 থেকে 45 বিয়োগ করলে 45ই থাকে। এই জন্য সাইনের 45 আর কজের 45 সমান। একইভাবে টেন আর কটের সমান, সেক আর কোসেকের সমান। এখন বুঝতে পারছো সবাই কেন সমান হয়ে গেল? গেল। আচ্ছা, এখন আমরা সাইন 30 থেকে কস 60 বের করা শিখলাম। তাহলে 0 আর 1 কে কেমনে কম্পেয়ার করবো? রেঞ্জ গুলা শুরু করবা, মনে করবা 0 থেকে 1 পর্যন্ত। সাইন আর কস রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। আচ্ছা, সবচেয়ে ছোট মান ডিগ্রি কোনটা? হচ্ছে 0 ডিগ্রি, সবচেয়ে মানটাও 0। সবচেয়ে বড় কোনটা? হচ্ছে 90 ডিগ্রি,
সবচেয়ে বড় মানটাও 0। সাইন, এইভাবে তোমরা মনে রাখবা, শুধু সাইনেরটাই মনে রাখবা। 5টা মান মনে রাখবা, 30টা বের করতে পারবা। মনে রাখবা সবচেয়ে ছোট মানটা ছোট কোণ 0 ডিগ্রি 0, সবচেয়ে বড় কোণ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের আমরা জানি সর্বোচ্চ মানে 90 ডিগ্রি, আর চেয়ে বড় হয় না। তো এই জন্য সাইন 90 ডিগ্রি মান হয়ে গেছে 1। আর বাকিগুলো তো আগে ব্যাখ্যা করছি। এখন এই sin 90 হবে কি cos 90 - 90, মানে cos 0 সমান। দেখো cos 0 আর sin 90 সমান। আবার sin 0 ডিগ্রি হবে cos 90 - 0, 90 ডিগ্রি। তার মানে sin 0 আর cos 90 সমান। মনে রাখার জন্য তোমরা একটা তীর চিহ্ন মনে মনে কল্পনা করতে পারো। কিরকম তীর চিহ্ন? এরকম, এরকম ক্রস। আবার মাঝখানে দুইটা চিন্তা করো, এরকম। ঠিক আছে। আর মাঝখানে 45 এর মধ্যে কোনো ক্রস নাই, 45 এর মধ্যে। এভাবে দুই রাতে চিহ্ন চিন্তা করবো, দেখবা যে তোমাদের ইজিলি মনে থাকবে। সাইন কজ ব্যাখ্যা করলাম, আর বাকিগুলো সব সেম। এই টেকনিক গুলো আমি যেগুলো বলছি তোমাদেরকে এখানে এটা লিখে দেওয়া আছে। চলো আমরা অঙ্কে চলে আসি। কিছু অঙ্ক করি আমরা, হ্যাঁ। প্রথমে ব্যতিক্রম কিছু অঙ্ক করি, যেগুলো এতক্ষণ কথা বলেছি সেগুলো দিয়ে কাজে লাগবে না। বীজগণিত টাইপের অঙ্ক আগে করি, পরে আমরা এতক্ষণ যে থিওরি গুলো বলেছি সেগুলো দিয়ে অঙ্ক কোনো পরে করি। বলেছে সেক এ, এ আসলো কি থেকে? এ জিনিসটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি থিটা, কোণের মান। কোণকে এ দিয়ে প্রকাশ করছে। একটা ত্রিভুজ ছিল মনে করো, সেটা একটা ত্রিভুজের নাম ছিল এবিসি। এ কোণের মানটা দেওয়া ছিল। এই এ কোণটাকে সেক দিয়ে বসাইলে কি হয়, টেন দিয়ে বসাইলে কি হয়, কোসেক দিয়ে বসাইলে কি হয়, এগুলো তারা জানতে চাচ্ছে। তার মানে সেক থিটা প্লাস টেন থিটা সমান সমান 5/2 হলে সেক থিটা মাইনাস টেন থিটা সমান সমান। তো সেক আর টেনের একটা সম্পর্ক ছিল, সূত্র ছিল, মনে করে দেখো। বলছিলাম যেখানে টি থাকবে সেখানে মাইনাস থাকবে। ওই সূত্রটা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি। ঠিক আছে। আচ্ছা, আমি যে মাউসটা মুভ করতেছি এটা কি দেখা যাচ্ছে? কোথায় মুভ করতেছি মাউসটা? জি স্যার। তাহলে আমি মার্ক করলাম না, জাস্ট মাউস দিয়ে দেখালাম যে কোন লাইনে আমি আছি। সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, এটা কি দুইটা বাহুর বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। এই জন্য সেক প্লাস টেন সেক মাইনাস টেন। এটার মান দেওয়া আছে কত? 1। 1 না, 1 দেওয়া নাই। এটার মান ডান পক্ষে 1 কেন হইলো? এটা সূত্র বসাইছি। ওকে। তো সেকে প্লাস টেন এর মান যদি 5/2 দেওয়া আছে, তাহলে সেকে মাইনাস টেন এর মান এই 5/2 কে ডান পক্ষে নিয়ে গেলে থাকবে 2/5, উল্টে যাবে। এটাই আনসার। আচ্ছা, এবিসি ত্রিভুজে চিত্র কিন্তু দেওয়া ছিল না, চিত্রটা আমি পরে আঁকছি, নিজে নিজে আঁকছি আমাদের বোঝানোর সুবিধার্থে। পরীক্ষার কোশ্চেনে চিত্রটা দেওয়া ছিল না। ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে কোশ্চেন পেপারে চিত্র এঁকে ফেলবা। বলছে এবিসি ত্রিভুজে বি কোণ সমান সমান 90 ডিগ্রি হলে একটা কোণ 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি মানে কি? সমকোণটাকে এ না বি না সি? বি, বলেই দিছে বি 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে সমকোণ। তো বি কোণটা হচ্ছে সমকোণ যদি হয়ে যায়। আবার বলছে এসি সমান সমান 2ab, তাহলে সি কোণের মানটা কত? এসি সমান সমান 2ab যে বলছে, আমরা আহ, জানি যে এই বি কোণটা যেহেতু, বি কোণ যেহেতু 90 ডিগ্রি, তাইলে এসি বাহুটা হচ্ছে অতিভুজ। কেমনে বুঝলাম? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ।
বুঝি না, আবার বলো। সমকোণের বিপরীতে যে ওই বাহু থাকে সমকোণ ওকে। তো বলা নাই এখানে, বিপরীত তো বলা নাই। স্যার সমকোণ 90 ডিগ্রি মানে তো স্যার সমকোণ। তো বুঝলাম, এসির সাথে সম্পর্ক কি? এসি যে ত্রিভুজ কেমনে বুঝলাম? স্যার ওই স্যার যে 90 ডিগ্রি বিপরীতে। 90 ডিগ্রি বিপরীতে যে এই এসি এসি। বাহুটা হ্যাঁ। আছে, এসি বাহুটা আছে হ্যাঁ কেমনে বুঝলাম? স্যার ওই যে ত্রিভুজ এ বি সি এর বি বাহু হচ্ছে 90 ডিগ্রি, তার মানে হচ্ছে ওইটা হচ্ছে সমকোণ। আচ্ছা, উল্টা বলছো আর কি, মানে বিকোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই জন্য এর উল্টা বাহুটা হবে সমকোণ, অতিভুজ। তো আমি তো বিকোণটা এটাই যেহেতু বললাম। 90 ডিগ্রি, না তুমি বলছো বিবাহুটা, বিবাহ বলছো, বিকোণ বলো নাই। আচ্ছা, অসুবিধা নেই, টাইপিং স্লিপ অফ টাং, এটা বিষয় না। বুঝতে পারছো কি তুমি? এটা হলো বড় কথা। আরেকটু জি ঘাটতি স্যার আছে, বুঝতে পেরেছি। আরেকটু ঘাটতি আছে, সেটা ঠিক করে দিই। বিকোণটা যে 90 ডিগ্রি, বুঝলাম। বিকোণের বিপরীতটা হবে অতিভুজ, তাহলে এসি হচ্ছে অতিভুজ। তাহলে এসি যে বিকোণের বিপরীত কেমনে বুঝলাম? চিত্র আঁকানোর পর তো স্যার এটাই আসছে, আগে চিত্র তো নাই, চিত্র আঁকাইতে হবে। চিত্র চিত্র নাই আঁকাই মনে নিতে হয়, হবে স্যার, নাহলে তো বুঝতে পারবো না। আগাইলাম না, মনে করো আগাইলাম না, কল্পনা করে বলো। বিষয় হচ্ছে কি, দেখো, এই যে বিকোণ যেহেতু 90 ডিগ্রি দেওয়া আছে, আর আমরা জানি সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ, তাহলে এমন একটা বাহু খুঁজে বের করতে হবে যে বাহুতে বি নাই। এসি যে লিখছি আমি, এসি লিখতে কি বি লাগছে? না স্যার। লাগে নাই, মানে এটাই হচ্ছে বিপরীত বাহু, তার মানে এটা অতিভুজ। একটা জিনিস বুঝলাম, এটা কি সিকোণের মান বের করতে বলছে। তা আমরা সাইন সিকোণের মান কি হবে? সাইন সিকোণের মান কি? সাইন থিটা সমান সমান লম্ব সূত্র বাই কি? অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তো এই ত্রিভুজে এসি বাহুটা অতিভুজ, এটা বুঝলাম, কিন্তু লম্ব কোনটা, এবি নাকি বিসি, কেমনে বুঝবো? স্যার এবি। কেন এসি, এবি লম্ব? কিভাবে বুঝলাম এবি লম্ব? হ্যাঁ, এখন তোমাকে চিত্রে যেতে হবে। এই দেখো চিত্রটা স্যার আঁকছি আমি। স্যার সমকোণ তো স্যার লম্ব ছাড়া হয় না। না, লম্ব সমকোণ তো হচ্ছে, লম্ব ছাড়া হয় না, লম্ব একটা আছে, কিন্তু সেটা কি এবি না এসি না বিসি, কেমনে বুঝবো? এবিটা যে লম্ব, এটা আগে থেকে বলে দেওয়া যায়, কারণ কি, আমরা লম্ব চেনার উপায় কি বলছিলাম, যে যেই কোণটা দেওয়া থাকবে প্রদত্ত কোণ, সেটার বিপরীতটা হচ্ছে লম্ব, আর সমগ্র প্রদত্ত কোণের সঙ্গে লাগানো কোণটা হচ্ছে ভূমি। ঠিক আছে? তো যেহেতু চিকন দেওয়া আছে, তো প্রদত্ত কোণ হলো চিকন, দেওয়া আছে বা বের করতে হবে, যেটাই হোক, আলোচ্য বা বিবেচ্য কোণ, যে কোণটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে চিকন। তো প্রদত্ত কোণের বা আলোচ্য কোণের যে বিপরীত বাহু, সেটাকে বলা হয় কি? লম্ব। প্রদত্ত কোণের সংলগ্ন বাহুটাকে বলা হয় ভূমি, আর বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। যেহেতু সি এর বিপরীত হচ্ছে এমন একটা বাহু যেটা লিখতে সি লাগে না, সেটা কি? এবি। এবি হচ্ছে সি এর বিপরীত। তাহলে এবি যেহেতু সি এর বিপরীত, প্রদত্ত কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, তার মানে লম্ব হচ্ছে এবি। চিত্র না এঁকে বলে দেওয়া যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, আবার কি বলেছে, যে সাইন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, এসির মান। আচ্ছা, এখন এসির মান তো দেওয়া নাই, কিন্তু একটা ক্লু দেওয়া আছে, বলছে এসি হচ্ছে এবি এর দ্বিগুণ। তাহলে আমরা এই এসির মানটা এখানে দ্বিগুণ মানে টু এবি বসায় দিই। তাহলে এবি তে কাটা রইলো 1/2, হাফ। সাইন সি এর মান আসছে হাফ। হাফ এর মান কি? আমরা জানি হাফ সমান সমান সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হাফ হইলেই আমরা এখানে কেন লিখলাম? আমরা তো সাইন 30 ডিগ্রি মান চাই নাই, আমরা তো চাইছি সাইন সি এর মান বের করতে, এবার সিকোণের মান বের করতে বলছে। সাইন সি বের করলেই সি বের হয়ে যাবে, কিন্তু সাইন সিকোণের মানে যে সাইন 30 ডিগ্রি হইলো,
এটা কেন বুঝলাম? 30 পাইলাম কই থেকে? তো স্যার একজন বলো। ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো স্যার 180 ডিগ্রি। হ্যাঁ, তো একটা 90 হয়েছে তো, আর একটা 60 হবে, 30 হবে, এরকম কিছু একটা, দুইটা মিলে আর কি 90 হবে। তা ঠিক আছে, কিন্তু এটা তো এত কঠিন করা দরকার ছিল না। আমি তো 60-তে যাই নাই, বিয়োগ করি নাই, ডাইরেক্ট 30 লিখে ফেলছি। কেন লিখছি? কারণ হাফের মান sin 30। আমার মুখস্থ, এই যে হাফ আছে না, হাফ, আগের লাইনে যে হাফ আসছে, এই হাফ হচ্ছে sin 30 ডিগ্রি মান হাফ। আমার টেবিল, ওই যে ছক, একটু আগে ছক দেখালাম না, সেই ছকে লেখা আছে যে, স্যার আপনি কোয়েশ্চেন কি করছেন? আমি প্রশ্ন করছি যে এই sin 30 ডিগ্রি কেন লিখলাম? হাফ ছিল আগের লাইনে, sin 30 ডিগ্রি কেন লিখলাম? কারণ ওই যে 30 উপরের মানই তো ছকে। স্যার হাফ। হ্যাঁ হ্যাঁ, এর মান এই 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 কথাটা তো শুনতে চাইছিলাম, এটা তো বলো নাই। আর যারা একদম ও, বিগিনার, নিউ, আমি ভাবছি আপনি জিজ্ঞেস জীবনের করতেছেন সি প্রথম, এর মান 30 কেন হলো। একই তো কথা। সি এর মান 30 তো হয়েছে, কেন হয়েছে 30? একই তো, একই প্রশ্ন না? সাইন সি এর মান sin 30 হওয়ার যে কথা, উভয় পক্ষ থেকে সাইন বিয়োগ করে দিলে সি এর মান 30 থাকবে। এটা তো খুবই স্বাভাবিক বিষয়। আচ্ছা, এখন বলছে tan 30 মান যদি √3 হয়, তাহলে cos θ মান কত? এটা আরেকটা নতুন ব্যতিক্রম টাইপের অঙ্ক। tan θ মান √3, √3 মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান √3, ভূমির মান 1। আর বের করছে cos θ সূত্র কি? এগুলো সাইন কস টেন মনে রাখার শর্টকাট টেকনিক, ছন্দ আছে, সেটা হচ্ছে সাইন কস টেন লতি ভূতি লঘু। এটা সমান স্যার ভূমি হুম, বাই অতিভুজ। হ্যাঁ, সাইন মানে হচ্ছে লতি, লতি মানে লম্ব বাই অতিভুজ। কস, কস সাইন কস টেন লতি ভূতি, কস হচ্ছে ভূতি, ভূতি মানে ভূমি বাই অতিভুজ। আর ট্যান হচ্ছে লঘু, লঘু মানে লম্ব বাই ভূমি। এটা লিটারেলিও মনে রাখতে পারো, অথবা আরো অন্য একটা ছন্দ আছে, কাব্যিক ছন্দ, সেটা দিয়ে মনে রাখতে পারো। কাব্যিক ছন্দ হচ্ছে সাগরের লবণ অনেক, সাইন থিটা সমান সমান লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ, মানে আগে লম্ব, আগে লবণ বলছি, তো লম্ব আগে উপরে, অনেক বলছি, অতিভুজ হচ্ছে পরে মানে নিচে। আচ্ছা, তো সাইন কস লতিভূতি লঘু দিয়ে মনে রাখতে পারো, বা এভাবে মনে রাখতে, ছন্দ। এখন কস থিটাটা আমরা ছন্দ দিয়ে কেন মনে রাখবো? কবিতা দিয়ে। কবরে ভূত অনেক, আগে ছিল সাগরের লবণ অনেক, এখন হচ্ছে কবরে ভূত অনেক। কবরে হচ্ছে কস থিটা, ভূত হচ্ছে ভূমি, অনেক মানে অতিভুজ, তার মানে cos θ সমান সমান ভূমি বাই অতিভুজ। এটা ছন্দ। আরেকটা ছন্দ হচ্ছে টেন এর সূত্র। কিভাবে করতে চাই? টেনে লম্বা হলো ভূত, বুঝতে পারছো? ভূতে ছিল তোমাকে ভয় দেখাইতে, তুমি করছো কি? ভূতের টাইনা লম্বা করে লেগে যায়, আয় আমার ভয় দেখাইতে, তোরে উল্টা আমি ভয় দেখাবো, যাবি কই? টেনে লম্বা হলো ভূত, টেনে হচ্ছে টেন, ভূমি হচ্ছে ভূমি, সরি সরি সরি, ভুল বলতেছি। টেনে, টেনে হচ্ছে টেন, আর টেন মানে টেনে, আর লম্বা আগে বলছি, তার মানে লম্বা যাবে উপরে, আর লম্বা হলো ভূত, ভূতে ভয়ের ভয় ভয় দীর্ঘকার দিয়ে ভূমি, তার মানে লম্বা হলো ভূত মানে লম্ব বাই ভূমি, তার মানে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তো যদি কখনো পরীক্ষা হলে কনফিউজড হয়ে যাবে, এগুলো তো সহজ জিনিস, মুখস্থ 3টা মান, পরীক্ষা হলে কনফিউজড হয়ে গেলে এই ছন্দগুলো মনে করবো, কল্পনায় ভাষাবো। স্যার কি বলছিল যে টেনে লম্বা হলো ভূত, তার মানে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, এটা মাথায় রাখবো, ঠিক আছে? আর ভুল হবে না। তো এখন এই লম্বের মান দেওয়া আছে, যেহেতু √3/1 পাইছি, লম্ব বাই ভূমি, টেন থিটার মান আমরা জানি। তার মানে কম্পেয়ার যদি করি, এই যে এখানে এখানে যদি কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে √3 মান হবে লম্ব, ওয়ানের মান হবে ভূমি, এবং এটাই আমরা এখানে লিখেছি। লেখার পরে বলছে যে আহ, অতিভুজের মানটা কত বের করতে হবে। কেন? কারণ cos থিটার মান চাইছে, cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মানটা দেওয়াই আছে, একটু আগে পেয়ে গেছি ভূমির মান 3, সরি ভূমির মান 1, কিন্তু অতিভুজের মানটা কোত্থেকে পাবো? অতিভুজের মানটা আমরা এখানে একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পেয়েছি। পিথাগোরাসের সূত্র কি? বিজ্ঞানী পিথাগোরাস গণিতবিদ, তিনি একটা কথা বলে গেছেন যে একটা সমীকরণের ত্রিভুজের
অতিভুজের বর্গ হবে সমান সমান লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফলের সমান। বুঝতে পেরেছো? অতিভুজের বর্গ হবে লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফলের সমান। অতিভুজের একটা বর্গ ছিল, অতিভুজ স্কোয়ার ছিল। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই স্কোয়ারটা ডান পাশে চলে যাওয়ার কারণে এটা কি রুট ওভার হয়ে গেছে। এই জন্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুট ওভার। আচ্ছা, তারপর লম্বের মান বসিয়ে দিয়েছি √3, ভূমির মান বসাই দিয়েছি, রুট ওভার করছি 4, 2 হয়ে গেছে, অঙ্ক শেষ, কোনো লাভ নেই। আচ্ছা, একটাকে আমরা সূত্র দেখছিলাম স্কোয়ারের, কিন্তু পাওয়ারের 4 এর সূত্র তো দেখি নাই, আজকে পাওয়ার 4 এর সূত্র করবো। কিভাবে? দেওয়া আছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান 1। আচ্ছা, আবার 1 এর মান কি আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, সরি 1 মাইনাস সাইন স্কোয়ার এ না, এই সাইন স্কোয়ার এটাকে ডান পক্ষে নিয়ে গেছে, নিয়ে যেতে হয়েছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। কিন্তু আমরা তো জানি সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার এর মান হচ্ছে কস স্কোয়ার এ। ওই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1 যদি হয়, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কজ স্কোয়ার। সাইনের সঙ্গে কজের এই সম্পর্ক, স্কোয়ারের সম্পর্ক। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কজ স্কোয়ার। এটা পরে লাইনে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমার প্রদত্ত মানে যেহেতু সাইনে চাই নাই, সাইন স্কোয়ারে চাইছে, তাহলে আমার এই সাইনে এখানে আছে থাক, আমি বর্গ করে ফেলি। হইল কি সাইন স্কোয়ারে সমান সমান কস টু দি পাওয়ার 4 এ, বর্গ করে ফেলছি। আচ্ছা, উভয় পক্ষকে বর্গ করে ফেলছিলাম। এখন এই সাইন স্কোয়ারের মান আমরা কি জানি 1 মাইনাস কজ স্কোয়ার হয়, এন্ডে বসিয়ে দিয়েছি 1 মাইনাস কজ স্কোয়ারে সমান সমান কস টু দি পাওয়ার 4 এ। ঠিক আছে, 1 মাইনাস কস স্কোয়ারে সমান সমান কস টু দি পাওয়ার 4 এ, বা 1 সমান সমান ডান পক্ষে নিয়ে গেলে কস স্কোয়ারে প্লাস কস টু দি পাওয়ার 4 এ। অ্যাকচুয়ালি এটাই চাইছি। এই যে এই এত মানে ট্রিকি একটা অঙ্ক, জাস্ট বর্গ করলেই হয়। ঠিক আছে, তো এটাকে বাম পক্ষে আনলে ডান পক্ষে 1 চলে যায়, এটা ফর্মালিটি, লাস্টের লাইনটা জাস্ট এটা ফর্মালিটি, না লিখলেও চলতো, যেহেতু তোমাদের এমসিকিউ। এই অঙ্কটা বোঝো না এমন কেউ আছো? কোন জায়গাটা বোঝো না এটা বুঝতে হবে, বুঝে সামনে আগাইতে হবে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার একটু জুম আউট করবেন, ডান সাইডের গুলো দেখা যাচ্ছে না। জুম আউট করবো? জি স্যার। সবারই কি একই অবস্থা নাকি? আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আমরা শিখবো এতক্ষণ যে যে ছক ছক যেগুলো আমরা একটু আগে তোমাদের একটা 30টা মান মুখস্থ করতে বলছিলাম, সেই ছকটার প্রয়োগ ভিত্তিক এখন আজকে করবো। ঠিক আছে, বলেছে একটি দেয়াল 40 ফুট উঁচু, একটি ময়ের তলদেশ মাটি থেকে 9 ফুট দূরে দেয়াল থেকে রাখা হয়েছে। তার মানে এখানে এই যে এটা হচ্ছে দেয়াল, ঠিক আছে, আর মাটি থেকে যে রাখছে 9 ফুট দূরে, এটা হচ্ছে 9 ফুট। ফাইন। উপরে মইটি দেয়ালের ছাদ ছুঁয়ে আছে, টপ ফ্লোরে। তার মানে মইটি কত ফুট লম্বা, মানে যে ওই যে হাইট বরাবর যায়, যে এটা হচ্ছে ছাদ, এই ছাদের সাথে ভূমির দূরত্বটা কতটুকু, এটাই জানতে চেয়েছে। আচ্ছা, যে যে তথ্যগুলো দিয়েছে একটু কাজে লাগাই। কি বলছে, মই উচ্চতা কত, দেয়ালের উচ্চতা 40 ফুট। আচ্ছা, আবার বলছে যে মইটা মাটি থেকে দেয়ালে রাখছে 9 ফুট দূরে। মইয়ের যে গুড়ি, সরি, দেয়ালের যে গুড়ি, সেখান থেকে মইয়ের পাদদেশ মানে নিচের বিন্দু, যেটা ভূমি টাচ করে আছে, সেটা সেটা হচ্ছে 2 ফুট দূরে আছে। ভালো কথা। উপরে মইটি দেয়ালের ছাদ ছুঁয়ে, দেখা যাচ্ছে না, ছাদ ছুঁয়ে আছে, তার মানে আহ বুঝতে হবে যে মইটাও লম্বা, কত ফুট লম্বা। আচ্ছা, আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমাদের যে 9 ফুট, এই 9 ফুট বাহুটাকে ভূমি ধরতে হবে। আচ্ছা, আর
দেয়ালের উচ্চতা দেওয়া আছে 40 ফুট, তাহলে এটাকে লম্ব ধরতে হবে, ধরেছি লম্ব। বের করতে বলছে অতিভুজ, মানে ময়ের দৈর্ঘ্য, অতিভুজ। তো আমরা যেটা লিখেছি, ডাইরেক্ট সূত্র লিখি, যে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা পরের লাইনে বর্গমূল করে দিলেই অতিভুজ সমান সমান 40 + 9, মান বসাই দিয়েছি, লম্ব আর ভূমির মান। তো স্কয়ার করে যোগ করেছি, যোগ করে রুট ওভার করতেই মান চলে আসছে 41। এনি কোশ্চেন? নো কোশ্চেন। আমরা সামনে আগাই, কারণ এটা মজার অঙ্ক এবং একটু কঠিনও, কল্পনা শক্তি খাটাইতে হবে। বলছে একটি পুকুরের এক স্থানে পানির 2 ফুট উপরে একটা লম্বাভাবে দণ্ডায়মান ডাটা, ডাটার উপর একটা পদ্ম ফুল ফুটে আছে। আচ্ছা, এটা বুঝলাম 2 ফুট উপরে। 2 ফুট উপরে কিন্তু মানে এই না যে গাছের উচ্চতা 2 ফুট, এটা বলে নাই। বলছে পানির যে লেয়ার, তার থেকেও আরো 2 ফুট উপরে ডাটা গাছ দেখা যাচ্ছে। ওকে, এখন পানির উপরে দেখা যাচ্ছে 2 ফুট, হঠাৎ তীব্র বেগে বা বাতাস এসে ডাটাটা এক পাশে, বাতাসের ঝাপটায় কি হয়েছে, এক পাশে 5 ফুট দূরে গিয়া ডুবে গেছে। 5 ফুট, আমি অন্য একটা শিটে একটু ড্র করে দেখাই। এটা তো ছিল হচ্ছে পানির লেয়ার। কি ব্যাপার, কোনাকুনি হচ্ছে কেন? সাপোজ এটা তো হচ্ছে পানির লেয়ার, পানির লেয়ার থেকেও 2 ফুট উপরে ছিল আমার পদ্ম ফুল ফুটে থাকা একটা ফুল। ঠিক আছে, তার মানে এই যে ফুলটা ফুটে আছে এইটুকু হচ্ছে 2 ফুট। তারপর সাপোজ এদিক দিয়ে বাতাস আসছে হঠাৎ করে, তাহলে গাছটা ওইদিকে চলে যাবে না? গাছটা যখন ডান দিকে চলে যাবে, তখন কিন্তু তার মাটির নিচে কিন্তু আরো কিছু ছিল, তাই না? এটা হচ্ছে মাটি, আর এখানে হচ্ছে সব পানি। এই পানির ভিতরে কতটুকু আছে সেটা আমরা জানি না, জানা দরকার নাই, একটু পরে বের করব। কিন্তু উপরে যে 2 ফুট ছিল, সেই 2 ফুট বাতাসে গিয়া কি হলো, ডুবে গেল, ডানাটা ডুবে গেল। এখানে এসে ফুল ফুটে আছে, ফুলটাকে দেখতে পাচ্ছে না, কারণ পানি নিচে জাস্ট মাত্র ডুবে গেল। আচ্ছা, তার মানে এই যে দূরত্বটা, এটা কত দেওয়া আছে? 9 ফুট, তাই তো হয়। তার মানে এটা হচ্ছে 9 ফুট, এটা। আচ্ছা, সরি 90 না, 9। আচ্ছা, এখন 2 ফুট পাইলাম, 9 ফুট পাইলাম। আচ্ছা, পরে কি বলছে একটু দেখি। ওই পুকুরে ওই স্থানের গভীরতা কত? আচ্ছা, এটার জন্য আমরা যেটা করেছি, যেহেতু এক্সকিউজ মি, বলো। 5 ফুট দূরে গিয়ে ও, পানিতে নয় ডুবে ফুট গেল লিখছি, না? 9 ফুট লিখছি, যেটা 9 ফুট না, এটা 5 ফুট, সরি আমি বল দেখছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে 5 ফুট যে দূরে গেল, এই চিত্রটার সাথে মিলাও, দেখো আমি যেটা 9 লিখছি এটা ভুলে যাও, জাস্ট 9টাকে 5 ফুট দেখো, এই চিত্রটা দেখো তোমরা বুঝতে পারো কিনা। এই যে 5 ফুট দূরে গেছে, আবার এই যে উচ্চতা বের করতে বলছে, আমরা এটাকে ধরে নিছি এইচ। দেখো এটা কি লম্ব কিনা, এই ত্রিভুজ এটা লম্ব হয় কিনা, এইচটা কি লম্ব কিনা? হ্যাঁ, লম্ব। ঠিক আছে, আর যেটা বের করতে বলছি সেটার মান হচ্ছে h+2। কেন h+2 হলো? কারণ দেখো, যে পানিতে গিয়ে ডানে গিয়ে যে ডুবে গেছে, তখন কিন্তু ডাটাটা ছোট হয়ে যায়নি। ডাটা আগে যে দৈর্ঘ্য ছিল এখনো সে একই দৈর্ঘ্য আছে। তাহলে আগে পানির উপরে ছিল 2 ফুট, এটা তো এইচ না,
এই যে উচ্চতা হচ্ছে যখন সোজা খাড়া ছিল তখন পানি নিচে নিমজ্জিত অবস্থার যে দৈর্ঘ্য সেটাকে আমরা এইচ ধরেছি। তাহলে উপরের 2 ফুট যদি যোগ করি তাহলেই সম্পূর্ণ পদ্ম ফুলের দৈর্ঘ্য পাওয়া যাবে, H+2। আচ্ছা, লিখলাম H+2। এখন যখন এই ত্রিভুজটা অ্যাপ্লাই করে ফেলছে তখন বোঝা যাচ্ছে যে এই H+2 হবে আমার ডাটার দৈর্ঘ্য। এটা পানির নিচে শোয়ানো অবস্থায় থাকুক ডান পাশের চিত্রে, আর সোজা চিত্রে পানির উপরে 2 ফুট ভেসেই থাকুক না কেন, H+2 হচ্ছে আমার ডাটার দৈর্ঘ্য, যেটা আমাদের চিত্রে হয়ে ত্রিভুজে হয়ে গেছে অপোজিট, 90 ডিগ্রি অপোজিট, এই জন্য এটা হচ্ছে অতিভুজ। বুঝলাম। এখন আর কোনো কোণ তো দেওয়া নাই। আরেকটা কোণ কি দেওয়া আছে? কোনো কোণই দেওয়া নাই। 90 ডিগ্রি কোণটা আমরা ধরে নিছি, বোঝা যাচ্ছে চোখে দেখে। তো বাকি যে 2টা কোণ এটা বোঝা যাচ্ছে না। যদি বোঝা না যায় তাহলে তো আর কিছু করার নাই। তো ত্রিকোণমিতি যদি অ্যাপ্লাই করে সহজে বের করা যাবে না, তাহলে কি করতে হবে? একটু কষ্ট করে ওই যে আবার সেই পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে হবে। অধিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এই দেখো এটা বামের অঙ্কটা, H+2 কে অতিভুজ ধরেছি, অতিভুজ স্কয়ার সমান সমান 5 কে আমরা লম্ব বা ভূমি যে কোনো একটা হোক স্কয়ার ধরে দিয়েছি, আবার এইচ হচ্ছে লম্ব বা ভূমি যে কোনো একটা হোক স্কয়ার দিয়ে দিয়েছি। তাহলে এই ত্রিভুজটাকে আমরা যদি একটু সমীকরণ সমাধান করি, a+b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab+b স্কয়ার সমান সমান ডান পাশে 5 স্কয়ার প্লাস h স্কয়ার, এই স্কয়ার কাটাকাটি, আর এখানে হচ্ছে 2 × 4h, আর 2 স্কয়ার মানে 4 সমান সমান 5×5 = 25। তো 4h, এই 2 × 4 যোগ করলে গুণ করলে 4h প্লাস 4 সমান সমান 25, বা 4h সমান সমান 4 কে ডান পাশে নিয়ে গেলে থাকবে 25 - 4 মানে 21। তাহলে এইচ এর মান হবে, এই যে 4 দিয়ে ভাগ করলে অভিভাজ্যকে, এইচ এর মান হবে 21/4। 21/4 কে ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে দেখবেন আসবে 5.25 মিটার। এই, না মিটার না, এই মিটার না ফুট আমরা জানি না কোন, তবে যেহেতু এখানে ফুট বলেছে, যেহেতু ফুট উচ্চারণ একবার করেছে, তো আমরা মিটার আর চিন্তা করবো না, ফুট ফুটই থাকবে। ঠিক আছে, এখানে যে এম লিখেছি না মিটার, এটা মিস্টেক হয়েছে, এটা ফুট হওয়া উচিত ছিল। ঠিক আছে, হোয়াটএভার, লেখছি লিখছি, অসুবিধা নেই। আচ্ছা, 7 নাম্বার বলছে একটি মিনারের পাদদেশ হতে, পাদদেশ মানে কি? পাদ শব্দটার মানে হচ্ছে পা। ঠিক আছে, বললেন না পাদানি, বাসের পাদানিতে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছি, সিট পাই নাই, ঝুলে ঝুলে যাচ্ছি। পাদ শব্দটার অর্থ হচ্ছে পাদবিন্দু আর শীর্ষবিন্দু, নাম শুনেছি না আমরা? পাদদেশ হতে মানে একদম একটা মিনারের যে ভূমিতে, যেটা বটম পয়েন্ট ভূমির সাথে লাগানো যেটা, সেই জায়গা থেকে 20 মিটার দূরের একটা স্থান হতে, হেঁটে গেলাম 20 মিটার মনে করো, দূর হতে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত? উন্নতি কোণ জিনিসটা কি? উন্নতি কোণটা মানে হচ্ছে ভূমির কোনো বিন্দু থেকে বা নিচের কোনো জায়গা থেকে উপরের দিকে যখন চেয়ে থাকবা, তখন সেই উপরের দিকে দৃষ্টিটা ভূমির সমান্তরাল রেখার চেয়ে সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বা সেটা হচ্ছে উন্নতি কোণ। বুঝতে পারছো? মনে করো আহ এটা একটা মানুষ, মানুষ দরকার নাই, একটা চোখ মনে করো, এই চোখটা তাকিয়ে আছে কার দিকে? একটা পিঁপড়ার দিকে। পিঁপড়া কই কই থাকে, কোদ দিয়ে হাঁটে? মাটি দিয়ে হাঁটে। আর মানুষটা হচ্ছে এখানে একটু লম্বা। এখন এই যে পিঁপড়াটা কিন্তু তাকিয়ে আছে মানুষটার চোখে, তাহলে পিঁপড়াটা যে তাকাইলো মানুষের চোখের দিকে, এই যে দৃষ্টিটা গেল, এই দৃষ্টিটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো ভূমির সাথে, এটাকে বলা হয় উন্নতি কোণ। এই পিঁপড়াটা যে তাকায় আছে মানুষের সাথে, এটা হচ্ছে উন্নতি কোণ, কারণ বাড়তেছে উপরের দিকে। আবার মানুষটা যে নিচের দিকে তাকায় আছে পিঁপড়াটার দিকে, সেটাকে বলা হয় অবনতি কোণ। তো উন্নতি কোণ আর অবনতি কোণ দুইটাই হিসাব করতে হয় ভূমির সমান্তরালের সাথে, ভূমির সাথে বা অনুভূমিক রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটাকে বলা হয় উন্নতি বা অবনতি কোণ। তার মানে আমরা চিত্রটা যদি এখন একটু কল্পনা করতে চাই, এঁকে ফেলতে চাই,
তার মানে এই যে এখানে ছিল পিঁপড়াটা, এখানে এখানে ছিল আমার পিঁপড়াটা, সে তাকায় ছিল কোন দিকে? 30 ডিগ্রি কোণ হয়েছে কার সাথে? ওই যে শীর্ষবিন্দুটা হচ্ছে এইচ, শীর্ষবিন্দুর চূড়ান্তের দিকে তাকায় আছে। এখন বলছে উচ্চতা কত। তাই আমরা দুইটা তথ্য পেলাম কি, একটা হচ্ছে 20 মিটার দূরে আর একটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো এখন আমরা এই ত্রিভুজে যদি আহ সাইন অ্যাপ্লাই করে ফেলি বা যে কোনো একটা টেন অ্যাপ্লাই করে ফেলি, এই ত্রিভুজে এইচটা যেহেতু লম্ব আর 20 দেওয়াটা বাহুটা যেহেতু ভূমি, লম্ব আর ভূমি সম্পর্ক হচ্ছে টেন, তাহলে টেন ইউজ করতে হবে, সহজ হবে, নাহলে পেঁচানো হবে। ঠিক আছে, টেন ইউজ করলাম। টেন 30, 30 কেন বের করলাম? আমি তো 45 বের করতে পারলাম বা 60 বের করতে পারলাম, কেন 30 লিখলাম? টেন 30 কেন লিখলাম? 10 40 লিখলাম না কেন? হ্যালো? আর ওই যে উন্নতি কোণ 30 ডিগ্রি। হ্যাঁ, দেওয়া আছে 30 ডিগ্রি, এই জন্য অন্য কিছু লেখা যাবে না। তো এটার মান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইচ ধরে নিছি, আর ভূমি দেওয়া হচ্ছে 20, বা এ সমান সমান 20 10 30 ডিগ্রি। আচ্ছা, তো 10 30 ডিগ্রি মান কি? 1/√3। 10 30 মান 1/√3, সো 20 × 1/√3, মানে 20/√3। এনি কোশ্চেন? নো কোশ্চেন। ওকে। একটি গাছের পাদদেশ হতে এত মিটার দূরে গাছের শীর্ষ অতিক্রম 30 ডিগ্রি, একদম সেম অঙ্ক করলাম না? হোমওয়ার্ক, আগের অঙ্ক আর এই অঙ্ক একদম সেম ওয়ার্ক, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, হোমওয়ার্ক এটা করতে হবে। বলেছে 48 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঝুলেছিল। খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল? ঠিক আছে, চিত্রটা আমাকে একটু দেখাই দেবে, পরে আমরা চিন্তা করি। এই যেখানে উচ্চতা দেখছো না, আমি অন্য একটা কালার নেই। এই যে বিন্দুটা, এটা হচ্ছে কাল্পনিক, এটা এখন আর নাই, এটা আগে ছিল গাছটা ভাঙার আগে। এটা হচ্ছে শীর্ষবিন্দু গাছে, আর এই নিচে যেটা এটা হচ্ছে পাদবিন্দু। আচ্ছা, গাছটা মাঝখানের একটা পয়েন্টে সাপোজ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এই যে উপরের জায়গাটুকু ছিল 48 - x, এটাই কিন্তু সেই 48 - x হয়ে গেছে অটোমেটিক। উপরের জায়গাটাই ঝুলে মাটিতে গিয়ে পড়ে আছে। বুঝতে পারছো কিভাবে এই 48 - x সমান হলো দুইটা? বুঝতে পারছো? আচ্ছা, আবার ওই জায়গার উন্নতি কোণ বলে দেওয়া আছে 30 ডিগ্রি, বলছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে করে ঝুলে থাকে। তাই এই কোণটার মান 30 ডিগ্রি। কোণের বিপরীত বাহুকে লম্বা বলে, লম্বের মান আমরা লম্বটাও দেওয়া নাই, ধরে নিয়েছি লম্বটাও এক্স। ঠিক আছে, শুধু একটা তথ্য এখানে দেওয়া ছিল যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর আরেকটা দেওয়া ছিল আর কোনো তথ্যই দেওয়া ছিল না। ঠিক আছে, কত উচ্চতায় ভাঙছে, মোট উচ্চতা কত, কিছুই দেওয়া ছিল না। না, দেওয়া আছে 48 মিটার লম্বা একটা খুঁটি। 48, তাহলে লিখলাম 48, 48 - x। আচ্ছা, বজ্রগুণ করলে ½ = 2x = 8, 48 - x, বা 3x = 48, x = 16। অঙ্ক তো এটা এক ধাপে শেষ, আমি তো মনে করছি এটা বড় অঙ্ক হবে, কঠিন হবে না, সহজ অঙ্ক। প্রথম লাইনটা শুধু আমরা ধরতে হবে, এই যে এই লাইনটা sin 30 = x/48 - x, এটা একটু মাথা খাটায় ধরতে হবে, আর কিছুই না। কারণ সেম অঙ্কটা যদি বলতো যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ না কইলা, ভূমির সাথে না বলে যদি বলতো দণ্ডায়মান অংশের সাথে, তাহলে কিন্তু আবার কোণ হয়ে যেত এইটা, তখন আমার বিবেচ্য কোণ হয়ে দাঁড়াইতো। বুঝতে পারছো না? বড় নাই, দণ্ডায়মান অংশের সাথে। তাহলে পরের অঙ্কটাতে এটা আছে, আমরা পরের অঙ্কটাতে যাই। এই যে এটাও ভূমির সাথে, ওই যে 11 নম্বর অঙ্কটা, এটাও ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাও ভূমির সাথে।
তাহলে এটা করানোর দরকার নাই, একদম সেম। পরের অঙ্কটা আমার করতে হবে। পরের অঙ্কটাতে বলা আছে, বেশি ছোট। হুম, এখন হচ্ছে পুরোটা একসাথে। বলছে ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে আবার গিয়া 10 মিটার দূরে গিয়া স্পর্শ করছে। তার মানে গাছটা ভাঙছিল যে পয়েন্টে, এ পয়েন্টে মনে করো গাছটা ভেঙে গেছিল। ভেঙে গেলে এর উপরে যে বাড়তি অংশটা ছিল, ভাঙ্গা অংশ, সেটা গিয়ে কি করছে, অতিভুজ হয়ে গিয়ে মাটির সাথে সি বিন্দুতে গিয়ে স্পর্শ করছে। তো ভূমি হচ্ছে বি বিন্দু, ভূমি থেকে 10 মিটার দূরে বলছে, এই জন্য বিসির মান 10। আর দণ্ডায়মান অংশের সাথে উৎপন্ন করছে, মানে দণ্ডায়মান অংশটা এখনো দণ্ডায়মানই আছে, ভাঙে নাই, খারাপ হয়ে আছে। তো এটার মান দেওয়া নাই, যেহেতু আমরা ধরে নিলাম এইচ, ধরে নিছি। আচ্ছা, আর ভাঙ্গা অংশ যেটা, সেটার তো আগের আগের অঙ্কগুলোতে তো একটা ক্লু ছিল। হ্যাঁ, আগের অঙ্কগুলোতে একটা ক্লু ছিল, কিন্তু এই অঙ্কে কোনো ক্লুই নাই। ক্লু যেহেতু নাই, তাহলে এক্স ধরা ছাড়া কোনো বিকল্প নাই। ধরলাম অতিভুজের মান এক্স আর লম্বের মান ভূমি। আচ্ছা, এখন কি করতে হবে? 10 মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করছে, এটা তো আমরা আগেই বুঝতে পেরেছি। 10 মিটার তো ভূমির মান, বিসি বাহুর মান ঠিকই আছে, আর কোনো তথ্য এখানে কাজে লাগতেছে না। তাহলে কি করতে হবে? সম্পূর্ণ উচ্চতাটা কি? এইচ প্লাস এক্স। এইচ হচ্ছে বর্তমান দণ্ডায় অংশটুকু, আর এক্স হচ্ছে আগের দণ্ডায়মান অংশটুকু। ঠিক আছে, তো দুইটার যোগফল যোগ করলে বর্তমান দুইটার যোগফল যোগ করলে সম্পূর্ণ উচ্চতা পাওয়া যাবে। এখন এবিসি ত্রিভুজে বলছে, আমরা জানি টেন থিটা সমান সমান বিসি বাই এবি। টেন থিটা, টেন কেন অ্যাপ্লাই করলো? কারণ টেন থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ নিয়ে কাজ করলো না কেন? অতিভুজের মান তো এসি, এসির মান তো আমরা এক্স ধরে নিছি। আমরা কেন লম্ব বাই ভূমি নিয়ে কাজ করলাম? লম্ব বাই অতিভুজ নিয়ে কেন কাজ করলাম? বিসি বাই এক্স নিয়ে কেন কাজ করলাম? হ্যাঁ, সেটাও করছি আমরা, সেটাও করেছি। দেখো পরের লাইনে আবার সাইন অ্যাপ্লাই করছি। সাইন 30 ডিগ্রির মান বিসি বাই এসি। এখানে কিন্তু ওই যে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, বিসি হচ্ছে লম্ব। এখানে লম্ব কিন্তু বিসি। এই দেখো, ভালো করে দেখো, এই লম্ব কিন্তু বিসি, ব্র্যাকেট দিয়ে রেখে দিছি। কেন বিসি লম্ব? কারণ প্রদত্ত কোণের বিপরীত বাহু। প্রদত্ত কোণ কোনটা? 30 ডিগ্রি দেওয়া আছে দণ্ডায়মান অংশটা। আচ্ছা, তাহলে আমরা এই টেন 30 মান বসিয়ে আমরা কি করছিলাম, অলরেডি একটা মান পেয়ে গেছি, এইচ এর মানটা আমরা পেয়ে গেছি। আর সাইন অ্যাপ্লাই করে আমরা কি পাইছি? বিসি বাই এসি, লম্ব বাই অতিভুজ, সাগর লবণ অনেক। তো বিসির মান তো দেওয়া নাই, বের করতে হবে। এসির মান কিন্তু, সরি, এসির মান বের করতে হবে। বিসির মান কিন্তু দেওয়া আছে 10। 10 যখন আমরা বসাই দিছি, তখন কি হয়েছে বলতো? বজ্রগুণ করলে কি দাঁড়াইছে? এসি সমান সমান বিসি বাই সাইন 30। সাইন 30 মান হাফ, হাফকে উল্টাই দিলে উপরে 2 উঠে গেছে। 10 দুগুণে 20 হয়েছে আমার আনসার, এটুকু আনসার, এইচ এর মান। তাহলে সম্পূর্ণ গাছের উচ্চতা হচ্ছে এইচ প্লাস এক্স। তো ওখানে ছিল আমার 10√3 এইচ এর মান,
এখানে এক্স এর মান আমরা পাইছি 20। তাহলে 20 আর 10√3 যোগ করলে আসে 30√3। সরি, হ্যাঁ 30√3। সরি সরি, বলবো 30√3 না, 30 কমন নেওয়া যাবে না, কারণ বিশেষত রোড 3 নাই। তাহলে কি করতে হবে, আগে রোড 3 মানটা বসে 10 দিয়ে গুণ করতে হবে। রোড 3 মানটা মুখস্থ করে ফেলবা, ত্রিকোণমিতি করতে গেলে রোড 3 আর রোড 2 এই দুটো জিনিসের মান মুখস্থ করে ফেলবা। রোড 3 মান হচ্ছে 1.732, আর রোড 2 মান হচ্ছে 1.4146। এই দুইটা মান মুখস্থ করে ফেলবা, রোড 3 আর রোড 2 মান। দুইটা যোগ করলে আমার গাছের মূল দৈর্ঘ্য বের হয়ে গেছে। তার মানে এই অঙ্কটা আগের অঙ্কটা হচ্ছে একটু বড়। কি করতে হয়েছে, জাস্ট দুইবার, একবার সাইন একবার টেন, দুইবার ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হয়েছে, আর কিছুই না। মাথা খাটায় খাটায় বুদ্ধি করে করে আছে কোনটা এখন অ্যাপ্লাই করবো, কোনটা অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে আমার লাভ হবে, কোনটা অ্যাপ্লাই করলে পরে লাভ হবে। দুইটা, একটা টেন একটা সাইন, এই অঙ্কে যদি তুমি আগে সাইন অ্যাপ্লাই করতা, পরে টেন অ্যাপ্লাই করতা, তাতে কোনো সমস্যা ছিল না। তাহলে আগে এসির মান বের বের না কইরা, আগে যদি যদি বিসির মান বের কইরা পরে এসির মান বের করতা, কথা একটাই হইব, আগে পরে ফ্যাক্টর না। কিন্তু ত্রিভুজে বসানোটা ঠিক হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এনি কোশ্চেন এম করার ব্যাপারে? না স্যার। ওকে, আরেকটা টাইপের অঙ্ক, নতুন টাইপের অঙ্ক। বলছে নদীর তীরে একটা স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো নদীর অপর পারে একটা স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি। এই যে মনে করো সি বিন্দুতে লোকটা আগে ছিল সর্বপ্রথম, সি বিন্দুতে দাঁড়ায় দেখলো অপর পারে, এই জন্য এটা নদী, দেখছো মাঝখানে নদী। একটা গান আছে না, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রা নদী, এই এই নদী মানে চিত্রা নদীর এই পারে সি বিন্দুতে বন্ধু দাঁড়ায় আছে, আর বি বিন্দুতে আছে কি একটা তাল গাছ না স্তম্ভ। বি বিন্দুটা নদীর ঠিক অপর পারে, একদম খাড়া এই বি স্তম্ভ, তাহলে এ হচ্ছে আমার শীর্ষবিন্দু, তাই না? তাহলে এর দিকে যখন আমি তাকাইলাম, সি বিন্দুতে দাঁড়ায় নদীর এই পারে দাঁড়ায় অপর পারে, তো অপর পারে স্তম্ভের উপরে তাকাইলাম শীর্ষ দিকে, তখন আমার কোণটা হয়ে দাঁড়ালো 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি হইলো। এরপরে বলছে 25 মিটার পিছিয়ে সি বিন্দু থেকে বাম পাশে ডি বিন্দু দেখো, সি বিন্দু থেকে বাম পাশে আরো 25 মিটার পিছিয়ে ওইখান থেকে দেখলো উন্নতি কোণ হয়েছে 30 ডিগ্রি। মানে যখন পিছিয়ে যখন চলে আসছি, তখন আমার কাছে কাছে থাকলে ওই স্তম্ভটাকে অনেক বড় মনে হয়, অনেক উপর দিকে তাকাইতে হয়। আর দূরে চলে গেলে স্তম্ভটা আস্তে আস্তে উচ্চতা কমে আসে। হ্যাঁ, তো উন্নতি কোণ কমে আসে। তো এই জন্য দুই দুই রকম হয়েছে। কেউ প্রশ্ন করতে পারতো যে স্যার, আগেও তো ওই লোক মাটিতে দাঁড়ায়, খালি পায়ে দাঁড়ায় ওই গাছের, সরি কি, স্তম্ভের উন্নতি একদম চূড়ার দিকে তাকাইছে, তখন 60 হয়েছে। এখন আমি পিছায় গেছি, পিছায় গিয়া এখনো তো একই জায়গায় তাকাইছি, তাহলে কোনটা ডিফারেন্ট হয়ে গেল কেন? এটার কারণ হচ্ছে বীক্ষণ কোণ। বীক্ষণ মানে দেখন, অনুধাবন বা অবজার্ভ করা, অবলোকন করা, তাকানো, তাকায় দেখা। তো ওই সময় আমার ছিল উপরের দিকে 60 ডিগ্রি, দূরে যখন চলে আসছি তখন আমার বীক্ষণ কোণ কমে গেছে, এটা নিয়ম। আচ্ছা, এই জন্য তাহলে বুঝলাম কি বিসির মান, সরি সিডির মান কত, 25 মিটার। বিসির মান এক্স বের করতে হবে, এবির মান এইচ এটাও বের করতে হবে। আচ্ছা, তাহলে কি করা যায়, আমরা একটা একটা করে ত্রিভুজে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে থাকি। মনে করো প্রথমে যদি এবিসি ত্রিভুজ, ছোট ত্রিভুজটা নিয়ে চিন্তা করি। প্রথম লোকেশন সি বিন্দুতে যখন ছিল সে, তখন 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিটা হচ্ছে কোণ, তাহলে কোণের বিপরীত এবি হচ্ছে লম্ব। ফাইন। আচ্ছা, আর আর কি বিবেচনায় আছে আমাদের, বিবেচনায় আছে বিসি। বিসি হচ্ছে নদীর প্রস্থ মানে সেক্স ইয়া, উম, বিস্তার, এক্স। বিসি হচ্ছে এক্স, আর আমার পাইলাম এবি হচ্ছে এইচ। এসির তো কোনো কাজ নাই, এসি হচ্ছে আমার এই ত্রিভুজে অতিভুজ, অতিভুজের তো কোনো কাজ নাই। আবার দেখো বড় বড় ত্রিভুজটা যেটা এডিবি, বড় ত্রিভুজটা একদম এই যে এটা এডিবি, এখানে এডি হচ্ছে অতিভুজ, অতিভুজের এখানেও কোনো কাজ নাই। তাহলে অতিভুজ যেহেতু কাজ নাই, আমার লম্ব আর ভূমি নিয়ে কাজ। যে লম্ব আর ভূমি নিয়ে কাজ করে আমার কোন ত্রিকোণমিতিক অনুপাত বলতো, টেন। তাহলে আমরা টেন অ্যাপ্লাই করব। প্রথমে আমরা এবিসি ত্রিভুজে টেন অ্যাপ্লাই করি। আচ্ছা, সি বিন্দুতে কোন, সি বিন্দুতে কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি।
তাহলে 10 60 ডিগ্রি আমরা বসাইলাম, বসাই কি বললাম, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। এবির মান বসাই দিছি এইচ, বিসির মান বসাই দিছি এক্স, এইচ বাই এক্স। আচ্ছা, আবার 10 60 ডিগ্রি মান রোড থ্রি, এটুকু আমরা জানি, বসাই দিছি রোড থ্রি। যদি আমরা বজ্রকোণ করি তাহলে থাকে এইচ সমান সমান রোড থ্রি এক্স। আর কিচ্ছু করা যায় না, কারণ একটা সমীকরণে দুইটা মান অজানা থাকলে কোনোটাই বের করা যায় না। তাহলে বের করা যেহেতু যায় না, আমরা এই পর্যন্ত রেখে দিলাম সমীকরণ এক দিয়ে। ওকে, ফাইন। পরে আবার এখন বড় ত্রিভুজটা এ ডিবি বড়টাতে অ্যাপ্লাই করি, আবার টেন টেন অ্যাপ্লাই করবো, কারণ কি, ওই যে একটু আগে বললাম অতিভুজের কোনো কাজ নাই, লম্ব বাই ভূমি। লম্ব কিন্তু এখানে আবার এবি, আগেও লম্ব এবি ছিল, এই যে এবিটা, স্তম্ভটা এখনো এবি আছে, কিন্তু ভূমিটা এবার চেঞ্জ হয়ে গেছে, কারণ আগে ছিল ছোট ত্রিভুজ, ভূমি ছিল বিসি, আর এখন হচ্ছে বড় ত্রিভুজ, ভূমিটা হচ্ছে বিডি, এবি বাই বিডি। আচ্ছা, বিডি কিন্তু দুইটা জিনিসের যোগফল, এই যে অর্ধেক ডিসি আর অর্ধেক বিসি, এই দুইটার যোগফল। তো ডিসির মান হচ্ছে 25, আর বিসির মান হচ্ছে এক্স, বসাইলাম এক্স, 25 + এক্স। আর বাম পক্ষে tan 30 মান 1/√3। বজ্র গুণন করলে কি আসে, H√3 মান হবে বিসি প্লাস ডিসি। বিসি ডিসির যোগফল হচ্ছে 25 + এক্স, আর H√3 তো H√3। আচ্ছা, এখন ওই যে 1 নং সমীকরণে এইচ এর মান ছিল √3 এক্স, তাহলে এই সমীকরণে আমরা এইচ এর জায়গায় √3 এক্স বসাই দিছি, তাহলে কি হলো, বাম পক্ষেও এক্স, ডান পক্ষেও এক্স, মানে একটা সমীকরণে একটা অজানা রাশি। এখন কিন্তু আমার সমীকরণ সমাধান করলে এক্স এর মানটা বের হয়ে যাবে। তাই করছি, বাম পক্ষে নিয়ে আসছি, √3 গুণ করলে হয়েছে 3 এক্স, 3 এক্স থেকে বিয়োগ করছি, এই পাশে এক্স নিয়ে আসছি 2 এক্স, 2 এক্স এর মান হয়েছে 25, 25-এ 2 দিয়ে ভাগ করলে বেরিয়েছে 12.5, পাইলাম আমরা এক্স এর মান 12.5। নদীর বিস্তার পেয়ে গেছি। আবার এই 12.5 যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই, তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাবো, গুণ করলে দশমিক আসবে আর কি। ঠিক আছে, আর দশমিক না আসলে তোমরা 25/2 √3, 25 √3/2, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড নাই, এটাকে ক্যালকুলেটর ছাড়া গুণ করা অসম্ভব, অনেক দশমিক আসবে। অপশনে এইভাবেই ছিল আর কি। এই অঙ্কটা আসছে কোথায়, প্রিলিতে আসে নাই, 23 30 22 তিনটা বিসিএস লিখিততে আসছে। এই জন্যই অঙ্কটা অ্যাকচুয়ালি বড়। তোমাদের কাছে মনে হইতে পারে, স্যার দুইবার ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা লাগে, দুইটা আলাদা ত্রিভুজে এত মাথা খাটানো, প্রিলির মধ্যে এত সময় কই? না, এটা প্রিলির অঙ্ক না, সবগুলো লিখিত। বুঝতে পারছো? এনি কোশ্চেন? আচ্ছা, 14 নম্বর অঙ্ক, সেম অঙ্ক, কোনো প্যারা নাই। 15 নম্বর অঙ্ক, এটা করাবো না, কারণ এটা একদম কমন। বলছে কি, দুই ব্যক্তি একই স্থান হতে পরস্পর বিপরীত দিক থেকে যাত্রা শুরু করে 4 মিটার অতিক্রম করলো, মানে যে ও বিন্দু থেকে সাপোজ শুরু করছে, স্টার্টিং পয়েন্ট আমরা ওকে দিলাম, ও থেকে একজন এর দিকে ডান দিকে গেছে ও এ বরাবর 4 মিটার, আর একজন উল্টা দিকে ওবি বরাবর গেছে 4 মিটার। ওকে, অতঃপর বামে ঘুরলো, বামে ঘুরে 3 মিটার অতিক্রম করলো। এই যে দেখো, এই ওবি বরাবর যখন তার মাথাটা ছিল, একটা মানুষ একা একই, এখানে কল্পনা করো তোমরা, কি ব্যাপার, ড্রয়িং ডিজেবল হয়ে রয়েছে কেন, কি ব্যাপার, ড্র ডিজেবল কেন? আচ্ছা, দরকার নেই, একা একা আছে, আমি একটু বলি। যখন ও থেকে বির দিকে যাবে, একটু কল্পনা করো, একটা মানুষ, পাখির মতো একটা মানুষকে শোয়ায় দাও, ও থেকে অবি বরাবর। তো অবি বরাবর যদি একটা মানুষকে শোয়ায় দাও, তাহলে বাম হাতটা কোন দিকে থাকবে, নিচে থাকবে না উপরে থাকবে? একটা মানুষ ও থেকে অবি বরাবর, অবির দিকে যাচ্ছে, তুমি টপ ভিউ থেকে দেখতেছো, উপর থেকে তার পিঠ দেখা যাচ্ছে। ও থেকে অবির দিকে যখন যাচ্ছে তখন তার পিঠ দেখা যাচ্ছে, তখন তার বাম হাতটা কোন দিকে থাকবে? বিডির দিকে না? হ্যাঁ, তাই থাকবে। বামে ঘুরে বলছে, বামে ঘুরছে, বাম হাত কল্পনা করো। আবার ও থেকে যখন ডান দিকে উড়ে যাবে পাখির মতো, ওয়ে ওয়ে ওয়ে
ও এর দিকে, তুমি উপর থেকে প্লেন থেকে দেখলা নিচে একটা পাখি, একটা মানুষ পাখির মতো উড়ে যাচ্ছে ও এ বরাবর, তাহলে তার বাম হাতটা কোন দিকে থাকবে? উপরে না? এসি বরাবর। হ্যাঁ, দুজনে যেহেতু বামে ঘুরছে, বিপরীত দিক থেকে বামে ঘুরছে, মানে দুজন আবার বাম বিপরীত দিকেই যাবে। একজন গেছে বি থেকে ডি এর দিকে, বিডির দিকে, আরেকজন গেছে এ থেকে সি এর দিকে, এসির দিকে। দুইটাই 3 মিটার। আচ্ছা, এখন বলছে তাদের মধ্যকার দূরত্ব কত, মানে তাদের দুইজনের ফাইনাল পজিশনের দূরত্ব কত। তাহলে একজন আছে ফাইনাল পজিশন সি বিন্দুতে, আরেকজন আছে ফাইনাল পজিশন ডি বিন্দুতে। এই সি আর ডি এর ডিরেক্ট দূরত্ব জানতে চাইছে। আচ্ছা, তাহলে আমরা কি জানি? আমরা একটা জিনিস নিয়ে চিন্তা করি আগে, প্রথমে ও বি ডি, এই নিচের ত্রিভুজটা নিয়ে যদি চিন্তা করি, তাহলে ও বির মান দেওয়া ছিল 4 মিটার, আর বিসি বিডির মান দেওয়া আছে 3 মিটার। তাহলে এখন ওডির মান যদি আমরা বের করতে পারি আর ওসির মান যদি বের করতে পারি, দুটো যোগ করলেই আমার আনসার পেয়ে যাব। তাহলে ওবির মান 4, ও বিসির মান 3, তাহলে ওডির মান বের করা তো সহজ। পিথাগোরাসের উপপাদ্য, সহজ। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা অ্যাপ্লাই করছি। দেখো ওডির মান দেখো, ওডি সমান সমান রুট ওভার ওবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 3 স্কোয়ার মান 9, 4 স্কোয়ার মান 16, রুট ওভার 25 মান 5। তাহলে যেভাবে আমরা ওডির মান 5 পাইছি, একইভাবে আমরা ওসির মানও 5 পাবো, কারণ দুইটাই সমান, দুইটাই 4 আর 3। তাহলে 5 আর 5 10, আনসার, অঙ্ক শেষ। কে বুঝো নাই? কার কোনো প্রশ্ন? ও স্যার। ওকে, বলছে 50 মিটার লম্বা একটা মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখছে, ভালো কথা। মইয়ের এক প্রান্ত মাটি হতে, মানে নিচের প্রান্ত আর কি, মাটির সাথে লাগানো নিচের প্রান্ত, মাটি থেকে 40 মিটার দূরে উঁচু দেয়াল স্পর্শ করে আছে। এই যে এরা ও না না না, ভুল বলতেছি। মাটি হতে 40 মিটার দূরে না, মাটি হতে 40 মিটার উঁচু একটা দেয়াল আছে, মানে দেয়ালের উচ্চতা 40, এই যে ডান পাশে এটা, দেয়ালের উচ্চতা ছিল 40। 40 মিটার উঁচু একটা দেয়াল স্পর্শ করছে মই একটা মাথা। আরেকটা মাথা হচ্ছে আরেকটা আরেকটা প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত, মানে ভূমি আরেকটা প্রান্ত কোথায়? একটা প্রান্ত যেটা স্পর্শ করছে সেটা হচ্ছে টপ পজিশন, শীর্ষবিন্দু। ময়ের শীর্ষবিন্দুটা দেয়ালের শীর্ষবিন্দুতে টাচ করে আছে, এটা বলছে। আরেকটা মাথা আরেকটা মাথা ভূমি হতে কিছু একটা দূরে, ধরে নিচ্ছি X মিটার দূরে গিয়ে আছে, মাটিতে আছে। এই এক্স এর দূরত্ব তারা জানতে চাইছে, কিন্তু ময়ের দূরত্বটা আবার দিয়ে দিছে, সেটা কত? 50। আবার দেয়ালের দূরত্বটা দিয়ে দিছে 40। তো একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যদি জানা থাকে, তাহলে তো তৃতীয় বাহুটা অ্যাপ্লাই করতে গেলে আমার কোনো সাইন কস টেন কিছুই লাগে না। ওই যে পিথাগোরাসের উপপাদ্য, ভূমি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, এটা করলেই হয়। তো আমরা করে ফেলছি এখানে। এই যে 50 হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কোয়ার 50 স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সাইড চেঞ্জ করলে এক্স স্কোয়ারের মান হবে 50 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার, এক্স এর মান হবে রোট ওভার করে দিতে হবে। কত আসছে লাস্টে? 50 স্কোয়ার মান 2500 থেকে 40 স্কোয়ার মান 1600 বিয়োগ করলে থাকে 900, রোট ওভার 900 মান 30। এনি কোশ্চেন? শেষ, নো কোশ্চেন্স। কার কোনো প্রশ্ন আছে অঙ্কটার ব্যাপারে? না স্যার। নেই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাস আজকেই মেবি লাস্ট ক্লাস। তোমাদের 25 তারিখ পর্যন্ত ক্লাস হবে, আর 2টা ক্লাস হবে। কালকে লালন স্যার ক্লাস নিবে, পরশুদিন হয়তো আহ অন্য কোনো একজন টিচার ক্লাস নিবে। তারপরের দিন আমরা একদিন রেস্ট দিয়ে তারপরের দিন আমরা পরীক্ষা দিব। 25 তারিখ, 26 তারিখ, 24 25 ক্লাস হোক, 26 তারিখ গ্যাপ দিয়ে 27 তারিখ আমরা পরীক্ষা দিব। একটা আরেকটা মডেল টেস্ট নিব। তারপরে রেস্ট, 28 তারিখ আমরা রেস্ট নিয়ে, না 28 29 তারিখ তোমরা হালকা রিভাইজ করবা, পরে 30 তারিখ পরীক্ষা দিবা। সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে নেক্সট কোর্সে ইনশাল্লাহ। রোজার ঈদের পরে তোমাদের ক্লাস শুরু হবে আবার, ঠিক আছে? সে পর্যন্ত কানেক্টেড থাকবা। কার কোনো প্রশ্ন আছে? না থাকলে এন্ড করে দিই, না আমি স্যার। খুবই ক্লান্ত, আমার ঘুমাইতে হবে। হ্যাঁ, সারা রাত জি কালকে স্যার। সারা রাত ঘুমাই নাই। ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।